আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টা হলো আমাদের সন্তানরা অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, তাকে জোর করে পড়ানো হয়, পড়ালেখাকে খুবই ভয় পায়, তাকে জোর করে মাদ্রাসা বা প্রতিষ্ঠানে পাঠানো হয়। তো এই যে সমস্যাগুলো কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা আগে বলব, পরবর্তীতে আমরা সেটার লক্ষণগুলো আমরা এই সমাধানের চেষ্টায় কী কী করণীয় সেই বিষয়গুলো আমরা বলবো। প্রথমেই কারণগুলো হলো এই বাচ্চারা আমরা যারা এরকম অভিযোগ করে থাকি, আমাদের প্রথমেই দেখতে হবে তাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কিনা। স্বাস্থ্যগত কোনো অসুবিধার কারণেও সে এরকম অমনোযোগী হতে পারে, অর্থাৎ তার মাথা ব্যথা করতেছে, তার পেটে অসুবিধা, অথবা তার অন্য কোনো মানসিক প্রবলেম বা সমস্যা আছে, এই কারণে তার মন অমনোযোগী হতে পারে। তো স্বাস্থ্যগত বিষয়টা আমরা আগে নিশ্চিত করব। তারপরে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো, আমরা যেহেতু বিষয়টা হলো কি, প্রশ্নটা আসছে হলো অমনোযোগী, ভয় পায়, মানে এটাকে সে সহজে নিতে পারতেছে না, কঠোর মনে করতেছে, তাহলে এখানে পরবর্তী স্টেপটাকে আমরা দেখব, আসলে আমরা সে যেই লেভেলে আছে সেই লেভেলে কি আমরা পড়াটাকে রাখতে পারছি কি। এখন আমাদের দেশের পরিস্থিতিতে, আমাদের ঘরের পরিস্থিতিতে, আমাদের পরিবারের পরিস্থিতিতে একটা বাচ্চা 7 বছর হয়ে যায়, 8 বছর হয়ে যায়, তারপর আমরা তাকে বর্ণগুলো সঠিকভাবে শেখাতে পারতেছি না। একজন শিশুর বয়স 7 বছর হয়ে যাচ্ছে, তারপরে আমরা তাকে বর্ণ শেখাতে পারতেছি না। তখন এই যে একটা বোঝা, তখন হয় কি, তাকে আমরা যখন বয়স হয়ে যায় কিন্তু প্রথমে আমরা কেয়ার করি না, তখন হিসাব করি ছোট ছোট এই শিশু বলে আমরা কেয়ার করি না। তখন দেখা যায় একটা সময় এসে পাশে কাউকে 20 জনের ভিতরে একজন, 50 জনের ভিতরে একজন, 100 জনের ভিতরে একজনও যদি পাওয়া যায়, সে যদি আপনার বাচ্চার শিশুর কম বয়সে যদি সে ভালো পড়ালেখা পারে, তখন আপনি ভাবেন কি, হ্যাঁ আমি কিছু করতে পারবো। এখন কি করেন, ওই বাচ্চাটাকে তুলনা করে, ওই 100 জনের ভিতরে একজনকে দেখছেন আপনি, ওই বাচ্চাকে তুলনা করে আপনি আপনার বাচ্চার মূল্যায়ন নির্ধারণ করা শুরু করে দেন। তখন হয় কি, তখন আপনি তার উপরে একটা প্রেশার ক্রিয়েট করেন, হুট করে আপনি একটা প্রেশার ক্রিয়েট করেন, তিরস্কারের প্রেশার থাকে, তাকে অপমানের প্রেশার করেন আপনি। তারপরে আপনি তার যে আত্মসম্মান আছে সেটাকে সেখান থেকে আপনি তাকে অপমান করা শুরু করে দেন। তখন সেটা আসলে বাচ্চাটা সহজভাবে নিতে পারে না। এরপরে করার পরে কি, সে যেহেতু বাধ্যগত সন্তান, তখন আপনি করেন কি, তার জোর করে একটা ক্লাস নির্ধারণ করে দেন। যেমন সে এখনো বর্ণ পড়ে না, বয়স হিসেব করে আপনি তাকে তুলে দিয়েছেন প্রথম শ্রেণীতে, অথচ সে বর্ণই পড়ে না। আর প্রথম শ্রেণীর পড়ালেখার কি, প্রথম শ্রেণীর পড়া হলো বাংলা মোটামুটি রিডিং পারবে এবং ফলাগুলো সুন্দরভাবে পারবে, কিছুটা গ্যাপ থাকবে কিন্তু মোটামুটি পারবে। কিন্তু প্রথম শ্রেণীর ওঠার যোগ্যতার কি, তার প্রথম শ্রেণীতে ওঠার যোগ্যতা হলো তাকে আপনি বর্ণগুলো পাকাপোক্তভাবে আপনি দিবেন, একেবারে ফুললি, কোনো ভুল থাকতে পারবে না। তারপরে আপনার আকার রসিকের যেই স্বরবর্ণগুলো, উচ্চারণগুলো আছে, সেগুলো দিয়ে যে বর্ণ তৈরি করা, শব্দ তৈরি করা, সেটা তার পাকাপোক্ত থাকতে হবে, পারতে হবে। তো যেই বাচ্চার আপনি বর্ণগুলোই ঠিকমতো পারে না, তাকে আপনি দিতে চান প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, অনেকেই দ্বিতীয় শ্রেণীতে দিতে চান, কোন হিসাব করে, বয়স হিসাব করে, অথচ বয়সের গ্যাপটা আপনি করছেন। তো বয়সের গ্যাপ আপনিই করছেন, করার পর এখন হুট করে আপনি অন্যের তুলনা দিয়ে হুট করে আপনি কি করছেন, তাকে দ্বিতীয় শ্রেণীতে দেওয়ার চেষ্টা করতেছেন, বা সে পারে না, তাকে তিরস্কার করতেছেন, তাকে আপনি অপমান করতেছেন, তার মান নষ্ট করতেছেন। এটা মনে রাখবেন, প্রত্যেক শিশুর মান আছে। দেখবেন কিভাবে আপনি বুঝবেন, আপনার ছোট নাবালেক বাচ্চা 2 বছর, তাকে আপনি একটা ধমক দিয়ে দেখেন। 1 বছর বাবুকে আপনি একটা ধমক দেন, দেখবেন সেকেন্ড কেঁদে দেবে, কারণ সেই বাচ্চারও মান আছে। অতএব A to Z সকল বাবুদের, সকল মানুষের
মান আছে। অতএব আপনি যার যার মান ধরে রাখেন, দেখবেন আপনি কাজ উদ্ধার করতে পারবেন। এই পয়েন্ট আপনি মনে রাখবেন। তো আমরা কি করলাম, কোন ভুলটা করলাম অমনোযোগিতার ক্ষেত্রে? প্রথমে করলাম আমরা স্বাস্থ্যগত হিসাবটা করি না। দ্বিতীয় নম্বর আসলাম, আমরা কি করি, প্রথমে কেয়ার করি না, পরবর্তীতে গিয়ে যখন অন্যের সাথে তুলনা দিয়ে তারপরে হুট করে একটা সাব প্রেশার ক্রিয়েট করি, তখন এটা তার উপরে মানে একটা জুলুম হয়ে যায়, জোর জবরদস্তি হয়ে যায়, তখন সে অমনোযোগী হতে থাকে, এটাকে আসলে সে ভালোভাবে নেয় না। তারপরে ওই যে আপনি সে পারে না নিচের কোন একটা লেভেল, সে আপনি দিতেছেন উপরে, তাহলে হয় কি সে আসলে ভালোভাবে সেটাকে মানানসই হইতে পারে না। তখন আপনি যখন, সে তো বর্ণই গ্যাপ, এখন প্রথম শ্রেণীতে দিয়েছেন বা দ্বিতীয় শ্রেণীতে দিয়েছেন, এখন দ্বিতীয় শ্রেণী কি কখনো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরস্বরা অ আ ক খ ঘ এগুলা কি পড়ানো হবে? কখনোই না। তাহলে আপনার বাচ্চা তো ওইখানে গ্যাপ, তাহলে সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে পড়া পারবে কিভাবে? সে তো দিন দিন ক্লাসে বসছে আর অমনোযোগী হইতেছে, বা অমনোযোগী হবে কেন, হইতেছে তো সে পারে না, পিছনে গ্যাপ আছে। এই পিছনের গ্যাপটা কে তুলে দেবে? এখন কি এটা কি প্রতিষ্ঠানের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব? এখানে একটা কথা বলে, এটা আমি প্রতিষ্ঠানের কি দায়িত্ব সেখানে আমি আলোচনা করব। তো অভিভাবকদের এখন আপনি জোর করে, দায়িত্বের ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো অমনোযোগিতার যেই দায়ভার অভিভাবকদের, সেটার ভিতরে হলো জোর করে আপনি ক্লাস নির্ধারণ করে দিলেন, তার পিছনে গ্যাপ থাকা সত্ত্বেও আপনি জোর করে তাকে উপরে ক্লাসে উঠে দিলেন। এটা হয় কি, মনে করেন আপনি 10 তলা বিল্ডিং করবেন, ভিত্তিটা যদি সে শক্ত করতে না পারে, আপনি এই বিল্ডিংয়ের উপরে, এই ভিত্তির উপরে আপনি 2 তলাও করতে পারবেন না, 1 তলাও করতে পারবেন না, যে কোনো ঝড় তুফানে রিস্ক ভেঙে যেতে পারে। আর যদি ঝড় তুফান আসেই, তখন তো আপনার ঘর, দালান, দেয়াল খুঁজেই পাবেন না, পরে ভেঙে যাবে। ঠিক একজন ছাত্র তলবেলেমের কাহিনীটা এরকম হয়। তার আপনি প্রাথমিক লেভেলের পড়াগুলো আপনি তাকে গ্যাপ রেখে উপরে উঠিয়ে দিলেন, তখন হয় কি, সে উপরে যখন একটা প্রেশার আসে, ঝড় আসে, কি ঝড়? সেটা হলো অপমানের ঝড়। সবাই পারতেছে, আমি পারি না, এটাই একটা ঝড়। সেটা যদি সে এটা নিজেই ভাবে যে সবাই পারে, আমি পারি না, কিন্তু সেখানে যদি ওস্তাদ আরও বেশি, শিক্ষক টিচার যদি আরও বেশি প্রেশার করে, শাস্তি প্রদান করে, অপমান করে, তখন তো সে আরও বেশি এটাকে গ্রহণ করবে। তখন হয় কি, তার ওই প্রতিষ্ঠান ভালো লাগে না, যায় না, ফাঁকিঝুঁকি করার চেষ্টা করে। মূল সমস্যাটা এখানে অমনোযোগিতার একটা অন্যতম কারণ, যে আমরা জোর করে একটা ক্লাস নির্ধারণ করে দিই, অথচ এখানে কাজ ছিল, আপনাদের দায়িত্ব ছিল, সেটা আমি আপনাদের দায়িত্বের জায়গায় আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে হয় কি, অন্যের সাথে তুলনা দেওয়া, তারপরে মানে অনিয়ন্ত্রিত ভালোবাসা আপনারা দেখেন সন্তানের প্রতি, অনিয়ন্ত্রিত ভালোবাসা এবং অনিয়ন্ত্রিত শাস্তি প্রদান। আসলে এখনকার ভালোবাসা হয় নিজের মন মতো, আমার মন মতো আমি একটা জিনিস পেয়েছি, তখন আমি তাকে ভালো জানলাম, ভালোবাসা দিলাম, আর যখন পাই নাই তখন আমি তাকে শাস্তি প্রদান করলাম। আসলেই কি সে এটা তার সম্মত কিনা, এটা আসলেই রুলসের ভিতরে পড়ে কিনা? আমরা কিন্তু মা বাবা হইলেই রুলসের বাইরে কাজ করি না, এরকম না। শিক্ষক বা টিচার হইলেই যে রুলসের বাইরে কোনো কাজ করি না, এরকম না। মানুষ বলতে ভুল আছে, প্রত্যেকে ভুল করে, কিন্তু সেটা আমরা অনুভূতিতে নিই না। প্রত্যেকেই ভুল করে, কিন্তু মা বাবার ভুলটা ঢেকে যায়, সন্তান ওইটা নিয়ে কথা বলে না, যার কারণে মা বাবার ভুলটা ফ্লাও হয় না। কিন্তু মা বাবারা আমরা অত্যাধিক ভুল করি, অনেক ছোট শিশুদের থেকে আমরা মা বাবারা অনেক ভুল করি, শিক্ষকরা অনেক ভুল করি। তো সেখানে আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন ভালোবাসা প্রদানে, শাস্তি প্রদানে কোনো ভুল না করি। এখানে একটি অমনোযোগিতার এখানে একটি কারণ নিহিত আছে। তারপরে যে জিনিসটা বললাম, অন্যের সাথে তুলনা করেও আমরা অনেক সময় অমনোযোগিতার কারণ তৈরি করি, আত্মসম্মানবোধ নষ্ট করে। যে বললাম, প্রত্যেক A to Z প্রত্যেকের একটি সম্মানবোধ আছে,
সে আত্মসম্মানবোধ আমরা নষ্ট করি, যার কারণে অমনোযোগিতা তৈরি হয়। অনেক সময় আমরা বাসায় বা প্রতিষ্ঠানে, বাসায় অনেক সময় ন্যায় বিচার, ভাই বোনদের সাথে আমরা ন্যায় বিচার করি না, যার কারণে আত্মসম্মান যার কারণে অমনোযোগিতা তৈরি হয়। কেন মানে ন্যায় বিচারটা হয় অনেক সময় যদি ন্যায় বিচার করেনও, বা বাচ্চাদেরকে শিশুদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা এই কারণে তোমার ভুল এটা, এবং এই কারণে তোমাকে শাস্তি দিই, তুমি কি বুঝতে পারছো? এই বিষয়গুলো তাকে আপনি জানাতে হবে। সে যে অন্যায় না ন্যায়ের ভিতরে আছে সেটা আপনি তাকে বুঝাইতে হবে। যদি সে বুঝে যে আমার আব্বু বা আমার আম্মু বা আমার বড় ভাই বা আমার অভিভাবকের কেউ আমার প্রতি জুলুম করেছে, বা আমার টিচারই হোক আমার উপরে জুলুম করেছে, তাহলে কিন্তু সেটাকে আপনাকে সহজভাবে মেনে নেবে না, আপনার কথা মানতে চাবে না। আপনি যেটা বলবেন উল্টাটা করার চেষ্টা করবে, আপনার বাধ্যগত হওয়ার চেষ্টা করবে। হতে পারে আপনি ভুল করেন নাই, কিন্তু আপনি তাকে বুঝিয়ে দেন নাই, অথবা আপনি ভুলই করিয়া ফেলাইছেন কিন্তু আপনি ভুল করবেন না। এই ভুল নিজে অভিভাবকরা ভুল করার কারণেও অনেক সময় বাচ্চারা অমনোযোগী থাকে। তারপরে আমরা লেখাপড়াকে চাপ প্রয়োগ করে উঠাইতেছি, আনন্দ বা এটা একটা আনন্দের বিষয়, খেলনার বিষয়, মজাদার বিষয়, সেটা আমরা বুঝাইতে পারি না। আমরা মনে করি পড়ার টাইম হয়েছে, পড়াবে, এবং সেখানে আমাদের মানে পড়া যে কোনোভাবে পড়া চাই। মাদ্রাসা ভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে একটা কথা অনেকেই এসে বলেন যে হুজুর আমি আপনার কাছে দিছি মানুষ মানে পড়ালেখা শেখানোর জন্য, হাড্ডি আমার গোস্ত আপনার, মানে মাইট দিবেন অত্যাধিক, মাইট দিয়া হাড্ডি চামড়া খুলে বলাইবেন, খালি হাড্ডিটা আমার। যদি এই কথাটা বাস্তবে বলা, আসলে অনেকে এগুলো মেনে নেয় না, যাক সেটা অন্য কথা। কিন্তু এইরকম একটা কথা এসে বলে, কারণ মানে কেন এখন বিরক্তি হয়ে গেছে, এই কারণে আসলে এসে বলে। এর আগে অনেক ভালোবাসা দিয়ে, অনিয়ন্ত্রিত ভালোবাসা দিয়ে, তারপরে প্রশ্রয় দিয়ে যখন আর পারতেছে না, এখন এসে হাড্ডি আমার, গোস্ত আপনার, হাড্ডি আমার, হুট করে মানে একটা টর্চার সেলের ভিতরে ঢুকিয়ে দিতেছে নিজেই। তো তারপরে আমরা উৎসাহ দিই না। অমনোযোগিতার অন্যতম একটা কারণ আমরা বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করি না, প্রতিযোগী হিসেবে গড়ে তুলি না। প্রতিযোগী হিসেবে যে একটা জয়ী হওয়ার চিন্তা এবং সেখানে আমরা পুরস্কারের ব্যবস্থা রাখা, এগুলো আমরা করি না, যার কারণে আসলে সে অমনোযোগিতাই থেকে যায়। তারপরে লেখাপড়ার যে একটা এটা মানে আনন্দের বিষয়, এবং এখানে পুরস্কার জেতার বিষয়, নিজের লাইফকে গ্রো বা উন্নত করার, বা নিজের লাইফকে একটি নতুন স্থানে নিয়ে যাওয়ার বিষয়, এই বিষয়গুলো আমরা উৎসাহ প্রদান করি না, তাদেরকে উৎসাহ বুঝিয়ে বলি না, তাদের জীবনের টার্গেট লক্ষ্য বুঝিয়ে বলি না। হ্যাঁ, এই কথাগুলো সবাইকে এক ধরনের কথা বললে হবে না, বয়স ভিত্তিক বুঝিয়ে বলতে হবে। এটা আমরা অনেকেই ভুল করি। এবার আসেন আমি বিষয়গুলো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলি। সেটা হলো আমাদের কি অমনোযোগিতার থেকে উত্তরণের জন্য আমাদেরকে স্বাস্থ্যগত বিষয়গুলো বাচ্চাদের, শিশুদের খেয়াল রাখতে হবে। এটা এখন আমি যা বলবো এটা প্রত্যেক টিচার, মা বাবা সবার জন্য একই কথা, এবং প্রতিষ্ঠান স্বাস্থ্যগত বিষয়গুলোকে আমাদের আগে নিশ্চিত করতে হবে। এবং স্বাস্থ্যগত বিষয়গুলো নিশ্চিত করার পাশাপাশি আমরা যেই ভুলগুলো করি সেটা হলো আমরা জোর করে তাদেরকে একটা জিনিস চাপিয়ে দেই, তাদেরকে আমাদের যে প্রত্যাশা, স্বপ্ন, আমাদের আশা, সেটা আমরা খুব তাদের থেকে চেয়ে থাকি, এবং সে যেই পরিস্থিতি থাকুক আমাকে তার দিয়ে এটা উঠাতেই হবে, এরকম একটা চিন্তা আমাদের থাকে। তারপরে আর একটা বিষয় আছে কি, আমাদের মানে সে যেই পরিস্থিতিতেই থাকে আমরা তার থেকে আমাদের প্রত্যাশাকে নিতেই হবে। এখন এখানে আমাদের ক্যালকুলেশন থাকে না যে আসলে আমি যে মেশিন দিয়ে আমার পণ্যটি তৈরি করব, আমি উদাহরণস্বরূপ বলতেছি, সেই মেশিনটাকে আসলে কি যোগ্য কিনা, পর্যাপ্ত পরিমাণে কিনা। আমি চাই অনেক কোয়ান্টিটি হবে ঘন্টায়, কিন্তু আমার মেশিনটা কি সেই কোয়ালিটির? তো সেখানে আমাদের বিষয়টা বোঝার বিষয় যে আমি যে ব্রেন নামক আমার সন্তানের যে ব্রেন দিয়ে আমি পড়ালেখাটা চাই, যে মানের পড়ালেখাটা চাই, সেই ব্রেন কি আসলেই কি প্রস্তুত? তার তৈল মোবিল সব কি রেডি আছে?
অর্থাৎ তার স্বাস্থ্যগত সব কি ঠিক আছে, আমরা কি সব কিছু তাকে দিতে পারছি? তারপরে আমরা যেই ব্রেন দিয়ে, যেই সন্তানের ব্রেনটাকে দিয়ে আমরা কাজ করাবো, সেই ব্রেনটা যতটুকু আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া যে ব্রেন, সেই ব্রেন আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে দিয়েছে, আমাদের প্রত্যাশা কি তার ব্রেনের চেয়ে অধিকে চলে গেল নাকি? এটা আমাদের কেয়ার করতে হবে। আমি আমাদের প্রতিষ্ঠানে মার্কাজুল ইসলাহ মাদ্রাসায় আসলে এই কথাগুলো অনেকে মেনে নিতে পারে না। আমি চেষ্টা করি মেনে চলার, কিন্তু অনেক অভিভাবকরা মেনে নিতে পারে না, যার কারণে তাদের এগুলো ভালো লাগে না। এখন হয় কি, ওই যে ফরমালিনযুক্ত জিনিস থাকে বেশি, দেখতে টাটকা, এগুলা খুব পছন্দ হয়। তো অনুরূপভাবে ওই ফরমালিন দিয়ে তো আসলে চালাইতে পারি না, যার কারণে ওরকম ফ্লাও হয় না। তো যখন এরকম ক্লিয়ার কাট সঠিক যে জিনিসটা সেটা তুলে ধরি, অনেক কিছু বলতে পারি না, মানে ছাত্র ভর্তি করা, এই জন্য বলি না অনেক সময়। কিন্তু কিছু কিছু সময় সুযোগ পেলে, মন মানসিকতা পেলে, তখন আমি বলি আমার যতটুকু সম্ভব, যে আপনি করেন, আপনি যে সন্তানকে স্বাস্থ্যগত হিসাব না করে তার চাওয়া পাওয়ার মাত্রা অনেক বাড়িয়ে দেন। আবার অনেক সময় আমরা এখানেও ভুল করি, একজনের ব্রেন অনেক ভালো আল্লাহর ইচ্ছায়, কিন্তু তাকে আমরা জোর করে বসায় রাখি। এটা প্রতিষ্ঠান অনেক সময় করে, অভিভাবকরা অনেক সময় ছোট ছোট বলে করে, সবাই করে, অভিভাবকরাই বেশি করে। তো অভিভাবকগণ আপনারা আপনাদের সন্তানের চালু মেধাকে ছোট ছোট বলে অনিয়ন্ত্রিত ভালোবাসা প্রকাশ করে আপনি কি করেন, খুব মায়া, চেহারা সুন্দর, বাচ্চা একটা, হ্যাঁ সন্তান একটা, এই ভয় নানান মানে ওই ধুলাকণার মার্কা কত চিন্তা ভাবনা দিয়ে আমরা একটা লাইফকে অযথা নিজের হাতে গলা টিপে হত্যা করি। তারপরে কি করি আমরা, ওই বাচ্চাটাকে মেধা ভালো, কিন্তু আমরা সেখানে কি করে রাখি, বসায় রাখি তাকে, না এখনো বয়স হয় নাই, আরো বয়স বাড়ুক এখন, অথচ তার মেধা চারপাশে সবকিছু কিন্তু সে গ্রহণ করতেছে ভালোভাবে, দুষ্টমিটা সে শিখতেছে ভালোভাবে, একটা খারাপ সঙ্গীর সাথে মিশে খারাপিয়াতটা ভালোভাবে অর্জন করতে আছে, সেখানে আমাদের চিন্তাই নেই। কিন্তু যখনই পড়ালেখা আসে এখনো বয়স হয়। আবার কিছু আছে মেধা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটু দুর্বল, তখন আমরা কি করি, তার উপরে জোর করে প্রত্যাশা চাপিয়ে দিই, আমাদের আবেগ হইতে হবে অন্য, তখন আমরা কি করি, এই জায়গাটা তুলনা করি, অন্যের সাথে তুলনা করে তার উপরে প্রেশার ক্রিয়েট করি, অথচ তার ব্রেন কিন্তু বা মেশিনটি কিন্তু সেই পর্যায়ে না। আল্লাহ তাআলার প্রদত্ত মেধা, পড়ালেখা, জ্ঞান অর্জন, এগুলো আল্লাহ তাআলার প্রদত্ত। অতএব এই মেধা নিয়ে যার যেভাবে আমরা তাকে সেভাবেই করি। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আসলে ওই মেধা ভিত্তিক না, আমাদের শিক্ষা ব্যবস্থা হলো ঘরে একসাথে পড়তে থাকবে, যে তারপরে শেষ পর্যায়ে গিয়ে আমরা টার্গেট করব কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে কী করবে সেটা। এটা চরমভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থ রুটিন। কিন্তু উন্নত মানুষ করতে গেলে, টার্গেট ভিত্তিক একটা কিছু করতে গেলে, আপনার সন্তানকে প্রাথমিকভাবেই একটি কলাকৌশলগতভাবে তার ব্রেনগত একটি শিক্ষা ব্যবস্থা আপনাকে উপস্থাপন করতে হবে তার সাথে। যেমন আমাদের ব্রেনগত যে বিষয়গুলো হয় সেটা কি, কারণ কিছু কিছু বাচ্চারা দেখবেন স্মরণ শক্তি ভালো, মানে খুব দ্রুত মুখস্থ করতে পারে, একটা হয় স্মরণ শক্তি আর একটা হয় বুঝ শক্তি। এই স্মরণ শক্তি, বুঝ শক্তি, এই স্মরণ শক্তি, বুঝ শক্তি, কিছু বাচ্চাদের স্মরণ শক্তি খুব ভালো, দেখবেন 1 ঘন্টার ভিতরে একটা ছেলে, মানে পবিত্র কালামুল্লাহ শরীফ যদি বলি, 1 ঘন্টার ভিতরে একটা ছেলে 4 পৃষ্ঠা মুখস্থ করে দিতে পারে। আবার আরেকটি ছেলে 5 ঘন্টার ভিতরে 5 লাইনও মুখস্থ করতে পারতেছে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত মেধা। এখন এই যে আল্লাহ তাআলার দেওয়া মেধা, এই মেধাকে আমরা পরিচর্যাও করি না, এটা হচ্ছে আর একটা পার্ট, আমরা মেধা পরিচর্যা করি না, সেটাও বলতেছি।
এই মেধা, আল্লাহর দেওয়া মেধাকে আমরা উপেক্ষা করি। যেই ছেলেটা 1 ঘন্টায় 5 পৃষ্ঠা মুখস্থ করতে পারে, তার সাথে যেই ছেলেটা আল্লাহ দেওয়ার প্রদত্ত মেধা একটু দুর্বল, স্মরণশক্তি দুর্বল, কিন্তু প্রত্যেক এটা স্মরণশক্তি দুর্বল মানে আপনার বাচ্চা অকেজো, তার যোগ্যতা নাই, সে অপদার্থ, পৃথিবীতে সে কিছু করবে না, পারবে না, এটা ধারণা করে নিতান্তই বোকামি। তার প্রত্যেকের ভিতরে এক একটা যোগ্যতা আছে। সে যদি পাগল না হয়, আল্লাহ যদি পাগল না করে থাকেন, তাহলে প্রত্যেক বা শিশুদের ভিতরে একটা স্বপ্ন, একটা শক্তি, একটা সাহস, একটা সমাজ তার ভিতরে নিহিত থাকে। তো যেই ছেলেটা আল্লাহর দেওয়ার মেধা দুর্বলভাবে আল্লাহ তারা সৃষ্টি করছেন, তার থেকেও আমরা ওই 5 পৃষ্ঠা না, অন্তত 1 পৃষ্ঠা আমরা আশা করি। অথচ তার যোগ্যতা হলো 5 লাইনও সে মুখস্থ করতে পারতেছে না 1 ঘন্টায়, 5 ঘন্টাও পারতেছে না। অথচ আমরা তার থেকে 5 পৃষ্ঠা না, অন্তত 5 হিসাব করি 5 পৃষ্ঠাই, কিন্তু 1 পৃষ্ঠাও যখন না হয় তখন আমরা তাকে বকাঝকা করি। কিন্তু আমাকে তো দেখতে হবে তার মেধাটা কোন পর্যায়ের আছে। কিন্তু এখানে তার এই ফেইলার, মানে স্মরণশক্তি, মুখস্থ শক্তির দিক থেকে সে কিন্তু এখানে ফেইলার। আরেকটি বিষয় আছেন, দেখবেন অঙ্ক নিয়ে আসেন, যেই ছেলেটা 1 ঘন্টায় 5 পৃষ্ঠা মুখস্থ করলো, তাকে আপনি একটা অঙ্ক বুঝাই দেবেন। অঙ্ক তো সাধারণত বুঝের জিনিস, বুঝশক্তি যেটা। তো ওই ছেলেটা কিন্তু 1 ঘন্টায় মানে 5 ঘন্টা আপনি বোঝাবেন, একটা সহজ হিসাব সে বুঝতে মাথার ভিতরে নিতে চায়, যে কিনা 1 ঘন্টার ভিতরে 5 পৃষ্ঠা মুখস্থ করে দেয়। আর যেই ছেলেটা 5 ঘন্টায়ও 5টা লাইন মুখস্থ করতে তার কষ্ট হয়ে যাইতেছে, তাকে আপনি একটা অঙ্ক 5 মিনিটও না, 1 মিনিটেই সে বুঝে কমপ্লিট, এখন সে সব কিছু বুঝতে পারতেছে। দেখেন আমরা কতটা বৈষম্য করি এই ব্রেনের উপরে। যেই ছেলেটা দুইটাই কিন্তু একটা যোগ্যতা, সে ওইখানে সার্থক, আরেকজন এখানে ব্যর্থ, তাহলে আমরা কাকে অপমান করি? এখন এখানে আমরা অপমান করি হলো কি, আমরা ভাবি যে আমাদের মনের আবেগ দিয়ে, আমাদের আবেগ চিন্তা করে, আমরা লৌকিকতা চিন্তা করে, মানুষ আমাকে ভালো বলবো, আমার সন্তানটা এত বেশি পারে, একটু ভালো, আমাকে ভালো বলবে, এই হিসাব করে আমি কি করি, ওই যে দুর্বল তার থেকে আমরা আদায় করতে চাই যে ভালো স্মরণশক্তিওয়ালা তার থেকে। বাট যে বুঝশক্তি, আমরা ওইটা হিসাবই করি না, কারণ বুঝশক্তি সেটা তো আসলে বিতর্কিত বিষয়, আর স্মরণশক্তি সে তো মুখস্থর বিষয়ে আমরা দেখাইতে পারে, কিন্তু বুঝশক্তি সেটা তো আসলে ওই পয়েন্ট আসলে দেখাইতে পারে। তো আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা এখানেই, যে বুঝশক্তি যাদের ভালো তাদের জন্য কোনো কারিকুলাম নেই, আর স্মরণশক্তি যাদের ভালো তাদের জন্য আছে অনেক কিছুই, কিন্তু সব কিছুই থাকবে, আংশিক সব কিছুই চর্চা রাখতে হয়, কিন্তু আমরা ওই হিসাবটা আমাদের ব্রেনের ভিতরে থাকে না, যে যাদের ব্রেন ভালো, বুঝশক্তি ভালো, হিকমা ভালো, কৌশলগত বুদ্ধি ভালো, তাদেরকে দিয়ে একটা ভালো কিছু তৈরি করা, তাদের জন্য একটা কিছু ক্ষেত্র তৈরি করা, তাদের মাঠ তৈরি করে দেওয়া। সেই মাঠ আমরা তৈরি করে দিই। আমরা সবার জন্য এক মাঠ রেখেছি, যেখানে আলু জন্মাবে, আমরা হিসাবটা করি কীভাবে, যেখানে আলু জন্মাবে সেখানেই ধান চাই, যেখানে ধান জন্মাবে সেখানেই আমরা আলু চাই। যেমন বৃষ্টির ভিতরে যেই ফসলগুলো হবে, আমরা ওই বৃষ্টির ভিতরে আবার অন্য শুকনার ফসলগুলো আমরা সেখান থেকে উঠাইতেছি। কখনো সম্ভব? তা আমাদের ক্ষেত্রটা এরকম হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার ধরনটা এরকম হয়ে গেছে, ওই বৃষ্টির ফসলগুলো আমরা শুকনো মৌসুমের ফসলে নিয়ে আসছি, অথবা শুকনো মৌসুমের ফসলকে আমরা বৃষ্টির ফসলে নিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের প্রাথমিক লেভেলে এই বিষয়গুলো আমাদের ক্যালকুলেশন করা দরকার। অন্তত শিক্ষা ব্যবস্থা না থাক, আমাদের নিজের ব্যক্তিগতভাবে এগুলো হিসাব করা দরকার। কখনোই মুখস্থ করতে পারে না বলে আপনি তাকে তিরস্কার করবেন, অপমান করবেন, এটা আপনি চরমভাবে জুলুম করলেন আপনার সন্তানের প্রতি। এই জন্য প্রাথমিকভাবে হিসাব করবেন, কখনোই কোনো কাজে ব্যর্থ হলে আপনি তাকে তিরস্কার করবেন, অপমান করবেন। আপনাকে যদি কেউ অপমান করে তখন আপনার কেমন লাগে? সারাটা দিন কেমন খারাপ লাগতেছে? আপনি তখন কোনো কাজে মন বসতেছেন না। কেউ যদি আপনাকে অপমান করলো, তা আপনি যে আপনার সন্তানকে ঘরের ভিতরে আপনি প্রতিনিয়ত অপমান করতেছেন, তো
তো আপনার সন্তানের কাছে কেমন লাগতেছে? পড়ালেখায় মন দিবে কোথা থেকে? অনেকে তো প্রয়োজনে, যদিও প্রয়োজনেও ধমকানো বা একটা শাসন করা, সেটা একটা পর্যায়ে থাকে, লিমিট থাকে, নির্ধারণ থাকে। কিন্তু আমরা তো এখন অপ্রয়োজনীয় অনেক বাচ্চাদেরকে অযথা নিজের ব্যক্তিগত কারণে নিজের ভুলকে আমরা চাপা দেওয়ার জন্য সন্তানের উপরে ধমকানো শুরু করে দিই। অধিকাংশ পরিবারে এই বিষয়টা আছে। ভুল আমার, চাপাই হলো সন্তানের উপরে। ভুল করেছি আমি, দোষটা চাপাই দিচ্ছি সন্তানের উপরে। সন্তান একটা কাজ করেছে, সেটা ভুল হয়েছে, কিন্তু আমি কেন এখানে মানে গ্লাস রাখছি, এখানে আমি রাখছি, এখন ভুলটা করেছি আমি। এখন একটা বাচ্চার কাজই দৌড়াদৌড়ি করা, শিশুদের কাজই দৌড়াদৌড়ি করা, হাঁটাচলা করা, চঞ্চল থাকে একটু হালকা, বেশি না। তো সে হাঁটা ধরছে, একটু দৌড়িয়ে আসছে, পড়ে গেছে। এখন আমরা এই যে গ্লাসে পানি পড়লো, কেন পড়লো, এই জন্য বাচ্চাদেরকে মার দিলাম। আচ্ছা আসুন আমরা এখানে ভাবি যে এই যে শিশুটাকে আমরা মার দিলাম, শাস্তি দিলাম, এটা কি ঠিক হলো? কারণ ভুলটা তো করছি আমি। কারণ আমার ভুলের কেন, আমি কোন বিবেকে এখানে গ্লাসটা রাখলাম? যদি আমি এখানে গ্লাসটা না রাখি, আমার যদি কমন সেন্স থাকতো যে না, এখানে তো আসলে গ্লাসটা রাখার জায়গা না, তো আমি একটু সেভ করে রাখি, বাচ্চারা যেন না ধরতে পারে। আরেকটা কি করে, আমরা একটা মনে করেন কোনো একটা জিনিস, ব্লেড হোক বা অন্য কোনো জাতীয় এরকম যেগুলা বিপজ্জনক, এই জিনিসগুলো আমরা রেখে দিই, সাইডে রেখে দিই। বাচ্চারা ক্ষতি হয় এমন জায়গায় সামনে রেখে দিই, তখন কি হয়, বাচ্চারা এটা ধরে একটা ক্ষতির সম্মুখীন হয়। তখন আমরা যা বললাম, শিশুকে বললাম, এই তুমি এটা ধরছো কেন, এটা করছো কেন, এটা এখানে আসছো কেন, অযথা আমরা তাকে ধমকানো শুরু করি। কিন্তু আসলে দোষটা কার? আমি এই জিনিসটা, শিশুরা তো ধরবেই, সে বুঝে না এটার যে এখানে হাত কেটে যাবে, কিন্তু আমি এখানে রেখে দিলাম, সে কি করলো, ধরলো, দোষটা আমার, কিন্তু শাসন করছি কাকে? শিশুকে। কারণ সে অবুঝ, কিছু বোঝে না। এইভাবে করে আমরা শিশুদের প্রতি অত্যাধিকভাবে জুলুম করি। এইসবের কারণে দেখা যায় আমাদের বাচ্চারা অমনোযোগীর দিকে ধাবিত হয় বেশি। তারপরে আসেন অনিয়ন্ত্রিত ভালোবাসা, অনিয়ন্ত্রিত শাসন, কোনো বাকবিচার নেই। অনিয়ন্ত্রিত আমরা ভালোবাসা প্রকাশ করি, মানে খুব আদরে যত্নে। যেমন একটা শিশু এখন পড়ার টাইম, কিছু কিছু সময় আছে পড়ার, এই পড়ার সময় সে এখন খেলা করতে যাবে। তখন আমরা ভাবি কি, ছোট মানুষ তো, একটু খেলুক, যাও বাবু চলে যাও। তা এমন করতে করতে সে খেলতে খেলতে সারা দিনই খেলতে থাকে, কারণ ওই খেলাটাকে সে মানে উপভোগ করতেছে, পড়ালেখা উপভোগ করতেছে না। আর এদিক দিয়ে তো পড়ালেখা সব নিচের দিকে যাইতেছে, পারতেছে না। কথা ছিল সে পড়ালেখা করবে, মাঝে কিছু সময় বিরতি দিয়ে সে একটু খেলাধুলা করবে, তাও যদি যেগুলো মানে প্রয়োজনীয় খেলা, স্বাস্থ্যগত উপকার আসে, অবান্তর কোনো খেলাধুলা, স্বাস্থ্যগত কোনোভাবে উপকার আসে এমন, বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় এমন ধরনের কোনো খেলা শিশুদেরকে খেলতে দেবে না, সেটা যেখানেই হোক, মানের আনন্দের জন্য না। তো আমরা করি কি, শিশুদেরকে জোর করে চাপিয়ে ধরে পড়ার, মানে আমার মন চাইছে এখন পড়াইতে হবে, এখন জোর করে পড়াবো। আর আমার মানে এখন আমার মন চাইছে তাকে একটু রিল্যাক্স দিই, ছোটো বাবু তো, খেলতে দিই। এই যে অনিয়ন্ত্রিত ভালোবাসা, অনিয়ন্ত্রিত জোর, চাপ, শাস্তি, এগুলা আমাদের শিশুদেরকে অমনোযোগী গড়ে তোলে, হিসেবে গড়ে তোলে। এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রিত হবে। আগে আমরা নিয়ন্ত্রিত হলে শিশুরা এমনিতেই পড়ালেখামুখী হবে। পড়ার টাইমে পড়াবো। সারা দিন একটা বাবুকে আপনি পড়ার ভিতরে বসে রাখলে সে তার বিরক্তি প্রকাশ করবে। আপনি আমি যে কোনো একটা কাজে সারা দিন ভালো লাগে না, তখন আমরা কি করি, একটু রিল্যাক্স নিই, একটু সময় কাজের ভিতরে কি আমরা রিল্যাক্সটা নিয়ে নিতেছি। ঠিক আপনার সন্তানকে পড়ালেখার টাইমে রাখেন, কিন্তু খেলার টাইমটা একটু কম সময় রাখেন। যেমন এভাবে করতে পারেন, আমার পরামর্শ, যে কোনোভাবে আপনি 24 ঘন্টা একটা রুটিন করে দিতে পারেন। খাবারের টাইম, হ্যাঁ, গোসলের টাইম, খেলার টাইমটা আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। খেলার টাইমে শুধু এতটুকু খেলবে যেগুলো উপকারী, অপকারী, অযথা, হ্যাঁ, এগুলা খেলা যেন কখনোই না খেলে। আর বাকি টাইমটাতে
পড়ার টাইম, পড়ার কোন সময়টাতে পড়া মুখস্থ হয় ভালো, স্মরণ শক্তির পড়াগুলো এক জায়গায়, বুঝ শক্তির পড়াগুলো অন্য জায়গায়, এগুলো এক একটা পর্যায়ে রাখেন। কঠিন পড়াগুলো যেই সময় মাথা ঠান্ডা থাকে ওই সময় এরকম একটা পাঠ করে দেয়। তো তারপরে শিশু বাচ্চারা, আমি আমার বাসায় অ্যাপ্লাই করছি, মাশাআল্লাহ অনেক উপকার পেয়েছি। শিশু যারা আছে তাদেরকে আপনারা সারাদিন খেলতে দেবেন না, এটা জোর করে না। সব কথা এই যে খেলতে দিবেন না মানে হলো জোর করে আপনি এই খেলবা না, খবরদার, এগুলা মুখ দিয়েও বলবেন না কখনই। মানে এই বিষয়গুলো বলার দরকার নাই, আপনি তাকে পড়ালেখাটাকেই খেলা মনে বানায় দেন। এখন মনে করেন পড়তে চায় না, একেবারে শিশু 2 বছর কথা বলা শিখতেছে, এখন আসলে তো কথা বলা শিখতেছে, সে কিন্তু পার্শ্ববর্তী সব কথাই শিখতেছে। তো আপনি যদি বইটা আওয়াজটা তার সামনে করেন, পড়ার আওয়াজটা যদি করেন, তাহলে সে কিন্তু পড়ার আওয়াজটাও শিখতেছে। তখন আপনি একটা বই ধরে, সে পড়তে পারে না, এটা বা দেখো তো কত সুন্দর করে লেখছে, এটা মিম, দেখবেন যে আপনার সাথে সাথে বলতেছে মিম, একবারই বলছে। দেখেন পয়েন্টটা কোন জায়গায়, একবারই বলছে মিম। আপনি পরে বলেন যে বলো তো বাবু মিম, বলবে না, আপনিও জোর করবেন না। এখানে এইভাবে শেখাবেন এই বয়সে, শিশুদের লেভেলে একেবারে যেই সময় পড়ার বয়স হয় না, তার আগের স্টেপটার কথা বলতেছি। যে মিম বলছেন, দ্বিতীয়বার সে বলে না, আপনিও বলবেন না। এবং বর্ণগুলোর ভিতরে যে বর্ণটা সহজ, আপনি সেই বর্ণটা আগে বলবেন। বইতে যেভাবেই থাক আপনি করে নেন, যে বর্ণটা সহজ সেই বর্ণটা আপনি আগে করেন, আগে যান। যেমন নুন, আরবি হরফগুলোর ভিতরে যদি আমরা বলি নুন, নুন এটা সহজে একটা তুলনাও থাকে। আমরা আমাদের পারিভাষিক সবাই নুন খাবারের ক্ষেত্রে বলে, সেই ক্ষেত্রে এটা নুন একটা মিলও থাকে, বাচ্চারা আগ্রহ করে শিখতে পারে। এইভাবে করে আপনি সে যেটা মুখে উচ্চারণ করে আপনি সেটা ধরায় দেন। অনেক সময় বইতে ধরে মুখস্থ করে, অনেক সময় লিখিত আকারে সে পছন্দ করে। তাহলে লিখিতভাবে আপনি একটা বোর্ড রাখেন, যে দেখেন আমার পিছনে বোর্ড আছে, এরকম বাসায় একটি বোর্ড রাখবেন, লিখিত আপনি লিখে দেন। তার ভালো লাগছে, সে ঘুরিয়া ফিরিয়ে আসে এসে ওই বর্ণটা একটা লিখে দেন। তারপরে আপনি যে কোনো একটা বর্ণ, বাংলার ভিতরে আসে সোজা একটা বর্ণ ব, সোজা খ, খেয়, হ্যাঁ, তারপরে ওই যে ঘ, এই কঠিন শব্দগুলো আপনি বর্ণগুলো আপনি আগে দিবেন না, সহজগুলো ট, প, হ্যাঁ, ব। তো এই যে ল, ব বিন্দু র, এইগুলা তালাব্য স, মূর্ধন্য স, দন্ত, এটা বলতে যাবেন না, হ্যাঁ, এগুলা পরে বা এমনিতেই শিখে যাবে। তো তার ধরন অনুযায়ী, মানে তার মতো আপনি পড়ালেখা তৈরি করেন, আপনার মতো তাকে না। এইভাবে করে আপনি মনোযোগী তৈরি করতে পারবেন। তো তার মতো বেশ সুন্দর করে, হয়তো লিখিত আকারে অনেকে পছন্দ করে, তার লিখিত সিস্টেম দিয়ে দেন, খেলার মতো সে খেলবে। আপনি বলেন এটা বাবা খেলা। তারপরে মৌখিকভাবে অনেক সময় লিখতে ভালো লাগে না, আপনি ধরেন, আপনি বলেন, সে ধরবও না, সে শুধু দেখে বলবে। অনেক সময় শুনে ভালো লাগে, অনেক সময় শুনিয়ে দেন বোর্ডে লিখে। বা অনেক সময় আমরা তো মোবাইল ব্যবহারই করি, মোবাইলে অনেক সময় মোবাইল শুনতে পছন্দ করে, কারণ আপনি মোবাইলে একটা সময় নির্ধারণ, মোবাইল দূরত্ব বজায় রেখে, অর্থাৎ ডিসপ্লে কাছে না নিয়ে মোবাইলকে দূরে রেখে যেন চোখের সমস্যা না হয়, এগুলো খুবই কেয়ার করবেন। হ্যাঁ, অনেকটা আমরা তো মোবাইল দিয়ে রাখি সারাদিন, এগুলো ঠিক না। তো ওই মোবাইলে ভালো কিছুও সারাদিন দেবেন না, অল্প সময়, যে সময় একেবারে কোনো দিকে মনোযোগ হয় না। এটা হলো একেবারে মানে পড়ালেখার বয়স হয়েছে তার আগের স্টেপের কথা। তারপরে আমরা কি করি, শাস্তি প্রদান করি, অনিয়ন্ত্রিত শাস্তি অথবা অনিয়ন্ত্রিত ভালোবাসা। এগুলো আমরা বাক বিচার হিসাব করি না, হ্যাঁ, বয়স হিসাব করি না, জোর করে আমরা একটা চাপিয়ে দিই। তারপরে বয়সের তুলনায় হিসাব করে আমরা এক ক্লাসে ভর্তি করে দিই। আসলে এগুলা করবেন না, বয়সের হিসাব করে আপনি পড়ালেখা, আপনি গ্যাপ যা করছেন তো করছেন, আপনি ব্যর্থ, প্রাথমিকভাবে পারেন নাই, এখন আপনি আর সেই ব্যর্থ কাজ করবেন না বয়সের তুলনা করে। এখন যে লেভেলে আছে, সে যদি বর্ণ না পারে, বর্ণ থেকে শুরু করেন। হ্যাঁ, টিচারকে, প্রাইভেট টিচার বা প্রতিষ্ঠানের টিচারকে বলেন, বা আমাদের মাদ্রাসায় আমরা সুযোগ দিই, মার্কাজুল ইসলাম মাদ্রাসায় বলেই দিই যে আপনার সন্তান সে যদি 3য় শ্রেণী থেকেও আসে, আমরা
পরীক্ষা নিয়ে দেখি। সে যদি না পারে, বর্ণ না পারে, তখন আমরা বেশিরভাগ বর্ণ 50% 60% না পারলে তখন আমরা তাকে বলি যে এই ক্লাস আপনার কিছু যেখানে বর্ণ শেখানো হয় সেখানে। তবে সুযোগ আছে, সে যদি এটা খুব দ্রুত শেষ করে দিতে পারে, আমরা তাকে উপরের ক্লাসের পড়াটা দিয়ে দেব। এটা একটা সুযোগ দিই। এইভাবে করে আপনি তার পড়া পিছনের গ্যাপ পূর্ণ করে, ভিত্তি শক্তিশালী করে, তারপরে আপনি ওটা সে কোনোদিন পড়া ফাঁকি দিবেন না, অমনোযোগী হবে না। আসলে আমরা পড়ালেখাকে খুব হার্ডভাবে তাদের সামনে উপস্থাপন করছি, এটা অনেক কঠিন, তোমাকে শিখতেই হবে না, জিনিসটা এরকম না। পড়ালেখা খুব ভালো, সহজ, এটা তোমার শিখতে হবে। দেখেন, আমি প্রথম বলছি কেমন, এখন বলছি কেমন, এই ধরন পাল্টাতে হবে। এটা শিক্ষক, অভিভাবক সবার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে কি, আমরা কিছুর থেকে কিছু হলেই না পারলে তিরস্কার করি, অপমান করি, আদর স্নেহটা বাড়াই না, অপমান করি, অন্যের সাথে তুলনা করে তার মান নষ্ট করার চেষ্টা করি। এটা কিছু কিছু সময় আমাদের করতে হবে, কিন্তু আবার সব সময় না, আবার বুঝিয়ে দিতে হবে। আপনি যখন, শাস্তিটা এমন জিনিস, শাস্তি দেওয়ার পরে আপনি তার সাথে রাগ হয়ে থাকবেন না, আপনি তাকে সাথে আবার মিশুন। আপনি শিক্ষক হন, মা বাবা হন, শাস্তি দিয়েছেন, আবার তাকে বুঝিয়ে বলেন, দেখো বাবা, তোমার এই জিনিসটা এরকম, এখন যদি আমি তোমাকে এই ধমকটা না দিই, তুমি তো এটা খারাপ কাজ করেই যাবা, এটার ক্ষতিটা কি সেটা আপনি তাকে বুঝাবেন। এটাতে হলে এরকম হবে, এইভাবে হবে, এটা ক্ষতি হবে, তুমি এটা বুঝো না। দেখবেন যে সে আসলে এই যে কষ্ট পেয়েছে, কষ্টটা আস্তে আস্তে মুছে যাবে। আর আপনি যদি ধমকান, সকালে বিকালে দুপুরে সবসময় খেলে যে একটা কাজের জন্য ধমকানি, তাহলে সে কিন্তু এটা ভালোভাবে মেনে নেবে না, সে আপনার কথায় গুরুত্ব দেবে না, অমনোযোগী হওয়ার চেষ্টা করবে। এগুলা খেয়াল রাখবেন, অমনোযোগী হওয়ার জন্য এটা একটা অন্যতম কারণ হয়। এগুলো আমরা করবো না যদি অমনোযোগী না হইতে চাই। তারপরে হলো ন্যায় বিচার করা। আপনি বাসায় কি করবেন, ন্যায় বিচার করবেন, ভাই বোন সবার ক্ষেত্রে ন্যায় বিচার করবেন, এটা খুবই জরুরি। ন্যায় বিচার আপনি বাসায় যদি করেন, সেটা বাবুরা শিখবে এবং তার লাইফকেও সে ন্যায় বিচার মতোই করবে। আর আপনি যদি এখন বাচ্চার সাথে অন্যায় করেন, সে বলবে না, কিন্তু সে শিখবে, সে প্রতিবাদ করবে না, কিন্তু সে শিখবে। তখন মনে করবে এই অন্যায় করাটাই তার এটা ন্যায় কাজ, তখন অন্যায়টাই কি সে ন্যায় মনে করবে। মিথ্যা কথা বলা, সে মিথ্যা কথা বললেই মনে করবে যে এটাই মনে হয়, এরকমই মনে করতে হয়। একটা কিছু হলে আপনি কোনো কিছুকে আড়াল করতেছেন, কারণ সে বাবুটাও কিন্তু সেই এই কাজটাই করবে, কোনো কিছু আড়াল করবে। এজন্য সব কিছু প্রকাশ করতে হবে, মানে ন্যায়ভাবে থাকতে হবে, সঠিকভাবে থাকতে হবে, তাহলে বাচ্চারা সেটা শিখবে। তারপরে আমরা পড়ালেখাকে আনন্দের বিষয় গড়ে তুলি না, উপস্থাপন করি না, আমরা করি একটা পেশা, খুব কঠিন, বোঝা চাপিয়ে দিই। আমাদের বাবুদেরকে বা আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কি করি, আমাদের যে প্রত্যাশা, আমাদের স্বপ্ন, আশা, সব কিছু আমরা তাদের উপরে চাপিয়ে দিই, আমাকে এটা করতেই হবে। যেমন একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, তাকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, তাকে হাফেজ হতেই হবে, এরকম একটা প্রেশার ক্রিয়েট করে না, এটা করবেন না। আপনি সন্তানকে সম্ভব হলে, সে যদি মেধা যদি সেইভাবে হয়, আপনি তাকে সেই ধারায় তৈরি করেন এবং প্রাথমিক ভাব থেকে আপনার বয়স হিসাব করছেন, আপনি কি হিসাব করছেন, আপনার সন্তানের মান কোথায় আছে। আপনার সন্তানের মান যদি ভালো অবস্থানে থাকে, আপনি ভালো লেভেল থেকেই শুরু করবেন। আপনার সন্তানের মান, প্রাথমিক লেভেলের পড়ার মান ভালো না, তাহলে আপনি প্রত্যাশা করেন ভালো, তাহলে কি প্রত্যাশা করলেই হবে নাকি সব সেটিং সেভাবে করতে হবে? এই জন্য আপনার প্রত্যাশার পাশাপাশি আপনার পরিবেশ, আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি আগে সংশোধন হন, আপনি আগে সব কিছু নিয়ন্ত্রণ করেন, তারপরে আপনার প্রত্যাশার জায়গায় সেট করার চেষ্টা করেন। লেখাপড়াকে আমরা অনেক কঠিনভাবে উপস্থাপন করি, কিন্তু আমরা লেখাপড়াকে আমরা সহজভাবে, তার এটা একটা খেলা, এটা একটা আনন্দ, পারলে যে একটা পুরস্কার পায়, পারলে একটা বাহবা পায়, আনন্দ পায়, সে উৎসাহ পাবে, এরকম আমরা কোনো ধরনের কাজ করি না সাধারণত। এটা শিক্ষা প্রতিষ্ঠানেও করে না,
আর অভিভাবকরা তো করেই না। এই জন্য আমরা করি কি, পরীক্ষার রেজাল্ট দেখি, আমাদের আবেগের জাতাকলে আমাদের শিক্ষার মান পিষ্ট হয়ে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন না? আবেগের জাতাকলে, আমাদের আবেগের চাওয়া পাওয়ায়, আবেগের প্রত্যাশায় আমাদের শিক্ষার মান ধূলিসাৎ হয়ে একেবারে ধূলিকণায় পরিণত হয়। তারপরে আমার আবেগ পাইতে হয়। আমি অনেক মানুষকে দেখেছি প্রতিষ্ঠানে রোল 1 হইলে খুব খুশি, রোল 1 গ্রেড হলো সি গ্রেড। এই রোল 1-এর কি লাভ? রোল 1 গ্রেড সি, কোনো লাভ আছে? আমার 4 আনার মূল্য। রোল মনে করেন 50, গ্রেড হলো A+, গোল্ডেন A+, আমি মনে করি সে এ গ্রেড, মানে রোল 1। রোল যেখানেই থাক আমার গ্রেড হিসাব করতে হবে সে কোন মানের ছাত্র, প্লাসের গ্রেডে, মাইনাসের গ্রেডে, স্বাভাবিক এ গ্রেডে, নাকি বি গ্রেড, সি গ্রেড, না ডি গ্রেড, না এফ গ্রেড। সে রোল 1, সিরিয়ালে তো রোল 1 আসবেই, তো কিন্তু সে ডি গ্রেডের ছাত্র, তো লাভ হলে অনেকে রোল 1 হলে খুব খুশি, আনন্দ। একটা ছেলে A+ পাইছে, এ গ্রেড পাইছে, মানে এখনকার আসলে অনেকে বুঝেও না, যার কারণে এরকম করে। অনেকে A+ পাইছে কিন্তু রোল 6 দেখে মন খারাপ, আমি হাসি একা একা। তো আবার অনেকে রোল 1 খুব খুশি। আবার অনেক সময় করে কি, আমি দেখি মাঝে মাঝে অনেক হাসি আসে একা একা, সেটা হলো সে যেটা জানে, সে যতটুকু জানছে সেটা যদি দেখে যে না আমার সন্তান পারে, খুব খুশি। সে মনে করে এখানে পড়া হইতেছে, এখানে ভালো কিছু হইতেছে, হ্যাঁ। আর সে যেটা জানে না, সে যেটা পারে না, বা সে যেটা জানে, সে যেটা পারে, অতটুকু সে দেখতেছে না এটা খুব ভালো পারছে, তখন সে খুব খুশি। আর যদি না পারে, মনে করে কিছুই হয় না, এখানে পড়াই হয় না, কিছুই পারে না, এরকম মনে করে। কিন্তু আসলে বিষয়টা হলো প্রকৃতভাবে পড়ালেখার মান হিসাব করলে সে কোন লেভেল আছে। অনেকেই এই ভুলটাও করে, আমরা সিলেবাস ভিত্তিক পড়া, যেমন এক একটা ক্লাসে সিলেবাস ভিত্তিক পড়ানো হয়, তো সিলেবাসের বাইরে যদি একটা প্রশ্ন করি, সে কি সারা জীবনও পারবে না। অথচ সিলেবাসের ভিতরে সে অনেক কিছু পারে, আমরা সেটা ধরি না, ধরি গিয়ে বাইরের কিছু, বা অন্য একজনে পারছে একটা জিনিস, সে অন্য সিলেবাস পড়ছে বা অন্যভাবে পারছে, বা একটা বেশিই পারছে, অন্যটি পারে না, শুধু ওইটাই পারছে। তাহলে ওর তুলনা করে আপনার সন্তানকে আপনি কী করতেছেন? অপমান করতেছেন। সে কিছুই পারে না, বলতেছে না শিক্ষককে কিছুই পারতেছে না, কি পড়াইছে। এতে টিচারদেরও মন খারাপ হয়, প্রতিষ্ঠানের বিষয়টা ভালোভাবে নেয় না। আপনার সন্তানকে তো আপনি তিরস্কার, অপমান তো করছেনই, যা করার। এই জন্য আপনি অন্যের দেখা, অন্যকে তুলনা করে নিজের সন্তানকে কখনোই হিসাব করবেন না। আপনার সন্তান কতটুকু মেধা, সেই অনুযায়ী আপনি প্রত্যাশা করেন। আমার সন্তান মেধার যতটুকু, এটা কিন্তু প্রত্যেক মা বাবারা ভালো করে জানেন, না জানলে আপনি টিচারদের থেকে জেনে নিন। অনেক টিচারও যদিও এগুলা কেয়ার করে না, মেধা ভিত্তিক তারা হিসাব করে না। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে, আমার না, মার্কাজুল ইসলাম মাদ্রাসায় আমরা এটা হিসাব করি, আমি অন্তত হিসাব করি মেধা ভিত্তিক। একটা ছেলে মেধা আছে, সে অলসতা করতেছে, তখন তাকে মোটামুটি পরামর্শ, প্রয়োজনে হালকা প্রেশার, এগুলো আমার দেয়। আবার একটা ছেলে মেধা নাই, তাকে অত্যাধিক প্রেশার দিয়ে আমি কি তার সাথে জুলুম করব? কখনোই না, আপনিও করবেন না, এটা চাওয়াটাই হলো বোঝানো। তখন সে অমনোযোগী হতে চেষ্টা করবে। তারপরে আমরা উৎসাহ দিই না, উদ্দীপনা দিই না। একটা ছেলে রেজাল্ট খারাপই করছে, কোনোভাবে রেজাল্ট খারাপ করছে, আপনি তাই বলে তাকে অপমান করবেন? পড়ালেখা কি এক ক্লাসেরই পড়া? জীবনে কি আর কোনো পড়ালেখা নাই? আর কি বছর নাই? আর সময় নাই আল্লাহ যদি হায়াতে বসে রাখে? তাহলে আপনি একটি ক্লাসের রেজাল্টে খারাপ করে নিয়ে আপনি তাকে অপমান করলেন, অপদস্থ করলেন। হ্যাঁ, রেজাল্ট খারাপ হচ্ছে, আপনি তখন তাকে সঠিক মাত্রায় আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন যে বাবা, তুমি পরীক্ষায় এইভাবে রেজাল্ট করছো, এটা আসলে আমার প্রত্যাশা ছিল না, তুমি ভালোভাবে পড়ালেখা। এখন থেকে আপনি যেহেতু রেজাল্ট খারাপ করছে, অন্যান্য সুযোগ সুবিধা, স্বাস্থ্যসম্মত যে সুযোগ সুবিধা আছে সেগুলো রেখে
বাকি অতিরিক্ত যে সুযোগ সুবিধাগুলো আপনি তাকে ফ্যাসিলিটিগুলো দিয়েছিলেন, বিশেষ করে এটা মজা খাওয়া বলে অনেকে, বা অন্যান্য রিল্যাক্স মোড থাকার একটা সুযোগ করে দিতে হবে, তখন আপনি এগুলো বন্ধ করে দেন টোটালি অফ। বাবা তোমার রেজাল্ট ভালো করো, এখানে রাগ না, রেজাল্ট ভালো করো, তুমি ভালোভাবে পড়ালেখা করো, পড়ালেখায় সময় দাও, তারপরে তুমি ভালোভাবে নিজেকে তৈরি করো, নিজের ভবিষ্যৎকে তুমি গঠন করো। এই অযথা সময় আড্ডা, এইসব খাওয়া দাওয়া সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি যে এটাকে শাস্তি দিতেছেন আপনি বুঝতে দিবেন না, তবে এটা প্রেশার দিতেছেন এটা বুঝতে দিবেন যে তোমার রেজাল্ট না হওয়ার কারণে আমি এই বিষয়গুলো এইভাবে করছি, তুমি এটা এখন থেকে সোজাভাবে চলাফেরা করো। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, কখনই আমরা কি করবো না, তিরস্কার করবো না। তবে তিরস্কার করবো না বলতে আমরা যথাযথভাবে একটা শাস্তির ব্যবস্থা রাখবো। যেমন সে যে একটা ছেলেকে যদি আপনি ধমক দেন সে সংশোধন হয়, আপনি তাকে মারতে যাবেন। একটা ছেলে আপনি কথা বুঝিয়ে বললেই যদি হয়ে যায়, আপনি তাকে কখনো ধমক দিতে যাবেন না। হ্যাঁ, কিছু ছেলের আছে একটা বুঝের কথা বুঝিয়ে দিবেন, সে কথাটাই তার জন্য শাস্তি। কিছু ছেলে আছে একটু তাকে যদি বলেন যে তুমি এটা তো তোমার থেকে প্রত্যাশা করি নাই, এই যে এতটুকু কথা বলছেন সেটাই তার জন্য একটা সংশোধনের বিষয়। শাস্তি মানে কি? এটা কি জোর করে একটা কিছু? শাস্তি মানে হলো আপনি তার থেকে সঠিকভাবে বিষয়টা আদায় করা। শাস্তি মানে তো এটা। শাস্তি মানে কি তাকে কষ্ট দেওয়া না, তাকে পরিবর্তন করা। এখন আমরা পরিবর্তন করানোটা বুঝি শুধু শাস্তি দিয়ে, শাস্তি দিয়েলেই মনে করি আমরা পরিবর্তন হবে, কিন্তু না, শাস্তি দিলেই যে পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্য আমরা যেটা করা দরকার সেটা করব, অযথা পরিবর্তনের জন্য আমরা যেটা করা দরকার সেটা করব। পরিবর্তনের জন্য শাস্তি সব সমাধান না, পরিবর্তনের জন্য শাস্তিই সমাধান। পরিবর্তনের জন্য তাকে বুঝিয়ে বলতে পারি প্রাথমিক, তারপরে স্টেপে তাকে বুঝিয়ে না হলে তাকে হালকা প্রেশারে রাখতে পারি, চাপে রাখতে পারি, পড়ার প্রেশারে। হ্যাঁ, আরেকটি বিষয় খেয়াল রাখবেন, কখনই সন্তানকে বা ছাত্রছাত্রীদেরকে আপনারা বেশি ফ্রি টাইম রাখবেন না, তাকে ব্যস্ত রাখবেন। এই যে জিনিসটা খুবই ফলো করবেন, তাদেরকে ব্যস্ত রাখবেন। হ্যাঁ, ছোটো বাবু থেকে সবাইকে আপনি ব্যস্ততার উপরে রাখবেন, অযথা বসে রাখবেন। হলো কি আপনি তাকে অলসতা শিক্ষা প্রশিক্ষণ দিতে পারেন। অলস যদি কেউ হয়ে যায় তখন আপনি তার থেকে ভালো কিছু আশা করবেন না। আপনি অলসতা যদি তাকে শেখান তাহলে কিন্তু সে আপনার অলসতাই শিখলো। এই জন্য অলসতা শিখতে দেবেন না, তাকে ব্যস্ত রাখবেন। আপনি শিক্ষক হন বা আপনার অভিভাবক হন, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাকে আপনি এটা বোঝান যে লেখাপড়া হলো তার নিজের। হ্যাঁ, লেখাপড়া এটা একটা সম্পদ, এই সম্পদ তার অর্জন করা, এটা করলে সে ভবিষ্যতে তার নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, নিজের মান সে নিজে নির্ধারণ করতে পারবে, নিজের মান ইজ্জত সম্মান সে তৈরি করতে পারবে এই পড়ালেখা দিয়ে, বা ভবিষ্যৎ সে নিজে বুঝে চলতে পারবে। হ্যাঁ, আপনি উদাহরণস্বরূপ আপনার চারপাশের পরিস্থিতি কোনো সে চিনে এমন মানুষকে আপনি উপস্থাপন করেন, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মূর্খ, কেউ মানে মানে এরকম কেউ পরিবেশ বুঝে, কেউ বুঝে না, তাদের উদাহরণগুলো আপনি দেন, দেখবেন যে সে সহজে এগুলো মেনে নিয়েছে এবং সে সহজে ওগুলো একটা ধারা চালু করছে বা তার ভিতরে ওইটা চেষ্টা করবে। সে যাদেরকে চিনে তাদেরকে দিয়ে, তবে যারা খারাপ চরিত্র তাদেরকে অনুসরণীয় কখনো বানাবেন না, তাদেরকে ফ্লাও করবেন না। ভালো মানুষকে আপনি তাদের সামনে উপস্থাপন করেন ভালো দিকগুলো। অনেকে ভালো কিন্তু তাদের চারিত্রিক বিষয়গুলো ভালো না, তাদেরকে আপনি সামনে উপস্থাপন করবেন না। ভালো মানুষের ভিতরে যারা একটু জ্ঞানী তাদেরকে আপনি উপস্থাপন করবেন। এই জন্য আপনাকে এই বিষয়গুলো যদি মনোযোগী তৈরি করতে চান আপনার সন্তান বা ছাত্রছাত্রী, বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমরা এই যে বিষয়গুলো অনিয়ন্ত্রিত ভালোবাসা, অনিয়ন্ত্রিত শাস্তি, এতে আমাদের শিশু বা ছাত্রছাত্রীর অনেক ক্ষতি হয়, যেটা বলার মতো না। আমরা অনেক সময় মানে বাক বিচার হিসাব করে আমরা শাস্তি বা একটা পরিবর্তনের জন্য যে জিনিসটা দরকার সেটা পারি না। যাকে শাস্তি দেওয়া দরকার আমরা শাস্তি দেই না, আবার যাকে শাস্তি দেওয়া দরকার না আমরা তাকে শাস্তি দিয়ে দিই।
তখন হয় কি, একটা বাবা খুবই মাইন্ড করে, মাইন্ড জিনিসটা খুব আমাদেরকে কেয়ার করতে হবে। একটা ছেলে যখন আপনি শাস্তি দিবেন, অনেক সময় বিভিন্ন প্রয়োজনে শাস্তি দিতে হয়, তখন আপনি দিলেও, আপনি সন্তান বা টিচার যেই হন, দিলেও আপনি আবার তাকে অন্য সময়, কিছু সময় পরে আপনি তাকে ডাক দেন, মহব্বত ডাক দিয়ে বলেন, বুঝিয়ে বলেন বিষয়টা, যে দেখো তুমি এভাবে করছো, এটা কি আমার কোনো স্বার্থ আছে? তুমি এভাবে করতে যাও, তুমি যদি এই দুষ্টামি না করতো তাহলে কি মাইর খেতে বলো। আপনার যদি অতিরিক্ত কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা বলেন যে দেখো এটা ওইভাবে কৌশলে, এটা কৌশলী হলো বিচক্ষণ। এটার জন্য বলছে যে, এই জন্য বলা হয়েছে যে অভিভাবক বা টিচারদের ভিতরে বিচক্ষণতা থাকা জরুরি। সব কিছু বলার না, এগুলো সব কিছু অনেক সময় মাইন্ডে তৈরি করতে হয় পরিস্থিতির আলোকে। তো আপনি সেভাবে তাকে আবার ডেকে বুঝিয়ে বলেন যে দেখো তো আমার অপরাধটা তোমার এটা ছিল। আপনি যখন তাকে শাস্তি প্রদান করবেন বা একটা ধমক দিবেন, আগে তার থেকে জানেন যে আসলে তুমি এই কাজটা করছো। যদি বলে যে হ্যাঁ করছে, তখন সে যখন নিজের অপরাধ জোর করেন, স্বেচ্ছায় যখন সে স্বীকার করবে, তখন আপনি তাকে বলেন দেখো তোমার শাস্তির জন্য কি অপশাস্তি, তোমার যে অপরাধটা করছো তার জন্য কি শাস্তির দরকার না? তখন সে যদি বলে যে হ্যাঁ, তখন আপনি বলেন দেখো এটাই। তখন আপনি পরিস্থিতি বুঝে তাকে হয়তো বুঝের মাধ্যমে, ধমকের মাধ্যমে অথবা শাসনের মাধ্যমে, অথবা শাস্তির মাধ্যমে তাকে বুঝিয়ে বলেন বিষয়টা। তখন আপনি শাস্তি দিলেন ঠিক, সে কিন্তু আপনাকে মান্যতার জায়গায় রাখবে, অথবা সে তাকে মানার জায়গায় রাখবে। সে আপনাকে ভয় পেয়ে মানে একেবারে দূরে সরাবে না। এখনকার অনেক মানুষের অভিযোগ, হ্যাঁ, শিক্ষকদেরকে বা মা বাবাকে খালি ভয় পাবে কেন? হ্যাঁ, ভয়ও পাবে, কাছেও আসবে, দুইটাই থাকবে। সে আপনার ছাত্র বা আপনার সন্তানের মাইন্ডের ভিতরে এটা থাকবে, আমি যদি কোনো ভুল করি খুব ভীত থাকবে, ভয় থাকবে। আর যদি সে কোনো ভুল না করে, ফিরিলে একেবারে ফুললি ফিরি সে আপনার সাথে থাকবে, না কোনো অসুবিধা নেই, আমি তো কোনো ভুল করিনি, আমার এই ওস্তাদের কাছে বা আমার এই মা বাবার কাছে, আব্বুর কাছে বা আম্মুর কাছে, আমার ভাইয়ের কাছে আমি ন্যায় বিচার পাবো, আমি কোনো ভুল করি না, অতএব আমাকে সে কিছু বলবে, এই একটা সাহস থাকে। অথবা অনেক সময় দেখবেন যে সঠিক বিচারটা না পেলে আপনার কাছে, হ্যাঁ, তার এটা ধারণা। তো এই বিষয়টাকে আপনি সবসময় কী করবেন, কেয়ার করার চেষ্টা করবেন, যে কখনোই আপনি অন্যায়ভাবে কখনো শাসন করবেন না, অন্যায়ভাবে একটু শব্দও বলবেন। আগে নিজেকে দেখেন যে আসলে ভুলটা কি আমার ভুল হলে আপনি তাকে কিছু বলবেন, আমার ভুল হলে আপনি তাকে বলবেন না, আপনি নিজে সংশোধন করেন, তবে আপনি বুঝতে দেবেন না যে আপনি ভুল করেছেন। বিষয়গুলো খুবই কেয়ার করার বিষয়। আপনার ভুলের কারণে অনেক সময় আপনার সন্তান বিপদগামী হয়। তো আরও কিছু পড়ালেখা না হওয়ার, অমনোযোগিত হওয়ার কিছু বিষয় আছে। সেটা হলো আপনি যদি ওস্তাদের সাথে, আপনার সন্তানের ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করেন যে কোনোভাবে, সেটাও আপনার সন্তানের পড়ালেখায় প্রভাব পড়তে পারে। তারপরে আরেকটা বিষয়, কখনোই সন্তানের সামনে আপনি ওস্তাদকে কখনোই কোনো টু শব্দ করবেন না। অনেক সময় আপনারা অভিভাবকটা করেন কি, বাসায় যদি কোনো একটা বিষয় নিয়ে বিচার দেয়, তাহলে আপনারা সন্তানের ভালোবাসাটাকে আপনি বেশি দেখেন। তখন আপনি বলেন দাঁড়াও, আজকে অমুক হুজুরকে দেখতেছি, হুজুরকে এটা করবো সেটা করবো, এই যদিও আপনি করবেন না, কিন্তু সন্তানের সামনে এইভাবে বলছেন। এতে হয় কি, সন্তান শিক্ষককে মানবে না। ভালো করে মনে রাখবেন, এমন সন্তান, এমন ছাত্র ওই তার শিক্ষককে কখনোই মানতে যাবে না। যে আমার আব্বু তো যায় ধরবে, আমার অনেক বাবুরা কিন্তু বলে, আরে আমি উল্টাপাল্টা করলে কি হয়েছে, আমি যদি কাউকে মাইর দিই, আমি অন্যের চোখে গুঁতা দিই, তাহলে আমার কিছু হবে না, কারণ আমার আব্বু আম্মা এসে আমার হুজুরের আবার ধরবে। এই যে একটা গুরুতর অপরাধের চিন্তা, এই চিন্তাটা যেন কোনো বাবুদের ভিতরে তৈরি না হয়। কখনই আপনি সামনে হোক পিছনে হোক, কখনই প্রতিষ্ঠান শিক্ষকের বিরুদ্ধাচরণ করবেন, এতে অত্যাধিক ক্ষতি হয়, যা বলার মতো না। এই জন্য আবার আপনি বাসায় যদি হন, তো সন্তানের সামনে আপনি আপনার ওয়াইফকে কখনোই রাগান্বিত করবেন না। আপনার স্বামীকে সন্তানের সামনে কখনোই আপনি তর্ক করবেন। এতে হয় কি,
আপনার তর্কের কারণে সে কাউকে মানার যে একটা যোগ্যতা সেটা তৈরি হয় না। আর আপনি যদি আপনার স্বামীকে মানতে না পারেন, তাহলে সন্তান আপনাকেও না, আপনার সন্তানের টিচারকেও মানবে না, বড় কাউকেই মানতে চাবে না। আর আপনি যদি আপনার স্বামীকে মেনে চলেন, তাহলে সে শিখবে আনুগত্যশীলতা। তখন আপনার সন্তান সব জায়গায় আনুগত্যশীলতা শিখবে। তখন টিচারদের কাছে সে একজন ভালো ছাত্র, আপনার কাছেও সে একজন ভালো সন্তান। আবার আপনি যদি আপনার স্ত্রীকে সন্তানের সামনে শাসন করেন, সেও মানে এটাই শিখবে। এই জন্য সন্তানের সামনে শাসন করলে আপনার মাকে সে মান দিতে পারবে। এই জন্য আপনিও আপনার নিজের মান বজায় রাখেন, মানে অর্থাৎ আপনি মহিলা, আপনি সন্তানের মা, আপনিও আপনার আপনার মায়ের জায়গায় আপনার মাত্ব অর্থাৎ মাতৃত্ব এটা বজায় রাখেন, মাতৃত্বের মান বজায় রাখেন। আপনি বাবার জায়গায় আপনি বাবাত্ব অর্থাৎ পিতৃত্ব আপনি বজায় রাখেন, আপনার মান আপনি ধরে রাখেন। আপনার সন্তান মায়ের থেকেও মান শিখবে, বাবার থেকেও মান শিখবে। দুই মানের সমন্বয়ে সে সমাজের সব জায়গায় একটি মান তৈরি করতে পারবে। এরপরে আসেন, আপনার সন্তান আড্ডা দেয় কিনা। এই যে কিছু সন্তান, সাধারণত আমাদের প্রতিষ্ঠান মার্কাজুল ইসলাম মাদ্রাসায় কোনো সন্তান মাদ্রাসায় আসতে চায় না, এরকম খুব নজির কম। সবাই মাদ্রাসায় আসতে চায়। এমনকি এমনও নজির আছে, ছোট ছোট বাবুরা ঘুম থেকে উঠে মা বাবাকে বলে আমাকে মাদ্রাসায় উঠে নিয়ে যাবে। কিন্তু কিছু ছাত্র দেখি মাঝে মাঝে এসে বলে আসতে চায় না। তখন আমার প্রশ্নটা থাকে, সে কি বাসায় টিভি দেখে, সে কি মোবাইল দেখে? কারণ আমার বিশ্বাস আমাদের ছাত্র এরকম করে না, কিন্তু সে কি অবশ্যই কোনো একটা বিষয়ে আসক্ত হয়ে গেছে, যার কারণে সে পড়ালেখার চেয়ে কী করতেছে, বাসার টিভি দেখাকে বেশি প্রাধান্য দিতেছে, মোবাইল দেখা, মোবাইল টিপা, গেমস খেলা এগুলোর উপরে প্রাধান্য দিতেছে, অথবা আড্ডা। তখন ঠিক এই তিনটা প্রশ্ন করলেই তখন সে যে কোনো একটা উত্তর দেয়। হ্যাঁ, সে খারাপ সঙ্গীর সাথে মিশতে চায়, এই জন্য আসলে আসতে চায় না। তখন আসলে সঠিকভাবে সেটা বোঝা হয়। এই জন্য, কারণ আপনি যদি মাদ্রাসায় সেই লেভেলটা ধরে রাখেন আপনার প্রতিষ্ঠানে, তাহলে তারা কিন্তু অমনোযোগী হবে না। আপনি বাসায়ও সেই জিনিসটা ধরে রাখলে তারা অমনোযোগী হবে না। ইনশাল্লাহ সুন্দরভাবে আপনি করাইতে পারবেন, কোনো চাপ নাই, প্রেশার নাই, কোনো কিছু নাই। দেখবেন আপনার সব সন্তান শিখবে। কিন্তু নিজের আবেগ, নিজের মন করা সিস্টেম, নিজের মন করা হিসাব, কোনো কারোর সাথে মিল নাই, নিজেই খালি নিজের একটা মন করছেন আমি এইরকম ওইরকম এইভাবে এটা চালামি সেটা, এটা যে আসলে আপনি তৈরি করছেন ভালো কথা, ক্রিয়েটিভিটি ভালো, কিন্তু এটার সাথে আসলে পারিপার্শ্বিক বা সবার তার সব কিছু ঠিক আছে কিনা। ক্রিয়েটিভিটি ভালো, কিন্তু জোর করানো ভালো না। হ্যাঁ, তো এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আসলেই আমরা সন্তানকে অনেক ভবিষ্যৎ দেখি, কিন্তু আবেগ যেন আমাদের সন্তানের উপরে সন্তানের মান নষ্ট না করে। হ্যাঁ, আমাদের আবেগ যেন সন্তানের অনেক আমি দেখেছি আমার লাইফে, আমার শিক্ষকতার লাইফে, তো অনেকে নিজের মান ঠিক রাখতে গিয়ে সন্তানের পড়ালেখার মান একেবারে ধূলিসাৎ করে দেয়। অনেকে নিজের লৌকিকতা ঠিক রাখতে গিয়ে নিজের সন্তানের লাইফ নষ্ট করে দেয়। আমাকে একদিন একজনে বলছিলেন যে সে একটা ছেলে 2য় শ্রেণীতে পড়ে আসছে। আমি বলছি যে এই ক্লাসে হবে না, তার কোনোভাবে, আমি সামনেই পরীক্ষা নিই সাধারণত, যে এই ক্লাসে হবে না, কোনোভাবে হবে না। যদি আপনি দেন তাহলে আপনি জোর করে দিতে পারেন, আমার করার কিছু নেই, আমি রাখবো। কিন্তু এখানে কথা দিয়ে রেখেছি, আপনার সন্তান আমার কাছে ওই পড়ালেখায় যদি অমনোযোগী হয়, আসতে না চায়, বা সঠিক পড়াটা না পান, তখন আমাকে বলতে পারবেন। আর যদি সঠিক জায়গায় যেখানে বলবো সেখানে আপনার সামনে আমি পড়া ধরছি, সেখানে আপনি দেখতেছেন কি পারেন না পারেন। সে বলছেন, হুজুর আমার তো আরেক বন্ধু আছে, তার সন্তান এই ক্লাসে পড়ে, তো এখন কেমন হয়ে যায় না, আমার সন্তান যদি নিচে থাকে, তখন আমার করার কিছু নাই, আমার যেটা বুঝিয়ে দেওয়ার আমি বুঝিয়ে দিই। কিন্তু এই যে একজনের হিসাব করে আপনার সন্তানকে হিসাব করে জোর করে উপরের ক্লাসে দিয়ে দেবেন, এখন আমি দেখতেছি সেই আসলে ওনার সন্তানটা পড়ালেখার লাইনে নাই, সে যেভাবে চায় সেভাবে সে চালাইতে পারে না। তো এই যে বিষয়গুলো মূলত
এগুলো আসলে বোঝার বিষয়। এই বিষয়গুলো আমরা যদি কেয়ার করি, আমি একটা বিষয় লিখছি, সেখানে বিস্তারিত সবই আছে, একটা বইয়ের মতো আমি মানে লিখে রাখছি। সন্তানের দায়িত্ব কি? সন্তান আপনার মানুষ করতে গেলে আপনাকে একেবারে জন্ম থেকে, অর্থাৎ বৈবাহিক চিন্তার থেকে শুরু করতে হবে। যখন আমি এরকম কিছু বইও আছে, আমি পরবর্তীতে খেয়াল করলাম যে, যদি আমি আগে লিখে রাখছি যে কিছু কিছু বিষয় এরকম আছে যে সন্তানের বাবা হওয়ার আগে বিবাহের আগে আপনি বাবা হয়ে যাবেন। মানে বিবাহের আগে আপনি বাবা হয়ে যাবেন, মানে আমি কি যোগ্য বাবা হতে পারবো? আমি কি যোগ্য মা হতে পারবো? যেন বিবাহ হওয়ার আগে এই ক্যালকুলেশনটা আপনার ভিতরে রাখেন। বিবাহর পরে হিসাব করলে হবে না। এটা রাখলে কি হবে, আপনার সন্তান ভালো মানুষ করতে গেলে অনেকগুলো পয়েন্ট থাকে। আল্লাহর রহমত অবশ্যই থাকতে হবে। আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে আপনার বিবাহটি শুদ্ধ হতে হবে। বিবাহের ভিতরে হারাম থাকতে পারবে না। যেমন যৌতুক থাকে, অনেক সময় মেয়ের উপরে জুলুম করা হয়। অনেক সময় দেখা যায় সঠিকভাবে বিষয়টা থাকে না, মানে যে কোনো নাফরমানির একটা থাকে বিবাহের ভিতরে। অনইসলামিক কালচারে আপনার বিবাহটি হলো, তখন হয় কি, ওই বিবাহের ভিতরে আপনার এর কারণে অনেক সুন্নত বরকত না থাকার কারণে হতে পারে, হবেই যে আমি শিওর বলতেছি না, কারণ আমি জানি না, আল্লাহ ভালো জানে, হতে পারে এর বেরহমতের আপনার সন্তানের উপর পড়তে পারে। তারপরে হালাল উপার্জন না খাওয়া, বিবাহের পরে সন্তানকে সঠিক ধারায় না চালানো। আপনি যদি গান বাজনার ভিতরে রাখেন, টিভির ভিতরে রাখেন, সারাদিন মোবাইলে, ওই যে ভালোবাসা বললাম, অনিয়ন্ত্রিত ভালোবাসা, সারাদিন মোবাইল দিয়ে বসে রাখেন, মোবাইল দেখেই খাওয়াইতেছেন, মানে এই যে অনিয়ন্ত্রিত কাজগুলো, নিজের মন মতো কাজ, যেমন আমার ভালো লাগছে, এখন আমার ভালো লাগতেছে না, বিরক্তি করতেছে, তখন আমি যাই সন্তানকে রাগ করলাম না, এই ধরনের শাসন হবে না। তো এক কথায় আপনার সন্তানকে ভালো মানুষ বা মানসম্মত একটি জায়গায় নেওয়ার জন্য আপনাকে বিবাহের আগের থেকে শুরু করতে হবে। বিবাহের থেকে শুরু, সেখান থেকে আপনার চিন্তা ধারা, স্বপ্ন, সব কিছু প্রত্যাশার ভিতরে রাখতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সম্পদ দিবেন, মেশিন স্মরণশক্তি ভালো হলে আপনি সেই ধারায় উঠান, বুঝশক্তি ভালো হলে আপনি সেই ধারায় উঠান। খাবার দাবার, স্বাস্থ্য, এই যে ব্রেন চর্চা, বিষয়টা কিন্তু খুবই দরকার। ব্রেন চর্চার জন্য আপনাকে একটা গাছ যেরকম চর্চা করতে করতে এই বিশাল গাছটা এক সময় ছোট বাবু থাকে, ছোট শিশু অবস্থা গাছটি থাকে, সেখানে পরিচর্যা করতে হয়, এটার চারপাশ বেড়া দিতে হয়, এটাকে যেন কেউ আঘাত করতে না পারে। একটা সময় এরকম কেয়ার করতে 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 একটা সময় গাছটা বিশাল গাছে পরিণত হয়, তখন যাই গাছটা ফল দেয়, উপকৃত হন, তাই না? একটা ব্রেন, একজন শিশু কিন্তু ঠিক একটা গাছের মতো। আপনি তার ব্রেনকে পরিচর্যা করেন, তার ব্রেনে কোন কোন খাবারগুলো দরকার, কোন খাবারগুলো তার ব্রেনের ক্ষতি, এফেক্ট, স্বাস্থ্যের ক্ষতি, ওইগুলো থেকে তাকে দূরে রাখেন। কোন খাবারগুলো ব্রেনের ক্যালোরিযুক্ত, আয়রনযুক্ত, তারপরে অ্যাসিডযুক্ত, এই খাবারগুলো হিসাব করে আপনি খাবার খান। এগুলো পরামর্শ নেন ডাক্তারের কাছ থেকে। এখন অনলাইনের যুগ, আপনি ইউটিউব থেকে অনেক কিছু জানতে পারবেন, সেখানেও আপনি জানতে পারেন এটা জাস্ট, কিন্তু বিজ্ঞ ডাক্তারদের থেকে আপনি এটা পরামর্শ নিতে পারেন। সেখানে ইউটিউব থেকে অনেক ডাক্তারগণ এই পরামর্শ দিয়ে থাকেন, আপনারা সেখান থেকে ডাক্তারদের থেকে পরামর্শ নিতে পারেন। তো তবে সবার কথা, 10 জনের কথা শুনে একজনের কথা, 10 জনের কথা শুনবে, আপনি একটা সিদ্ধান্ত নেবেন, একজনের কথা শুনে আপনি হুট করে সিদ্ধান্ত নেবেন না। তো এটা হলো পরামর্শ। তো তার এই বাচ্চার মেধাকে আপনার কেয়ার করতে হবে, পরিচর্যা করতে হবে, ব্রা দিতে হবে, অর্থাৎ ছোটকালে কোন সঙ্গীর সাথে সে মিশতেছে, খারাপ সঙ্গীর সাথে মিশতেছে, আপনি মিশতে দেবেন। এখানে আবার আরেকটি পয়েন্ট, কাউকে আপনি ঘৃণা করবেন না, তবে কাউকে আপনি ঘৃণা করবেন না, কিন্তু আপনার সঙ্গীকে খারাপের সাথে মিশতেও দেবেন না। কাউকে ঘৃণা করবেন না, খবরদার। আপনি অপরকে ঘৃণা করছেন, সেই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরও চাপাই দিতে পারে। অতএব সবগুলো হিসাব নিকাশ কিন্তু, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর দিক হিসাব করে আপনার চালচলন ঠিক করতে হবে।
আল্লাহ তাআলা আখিরাত মুখী, আল্লাহ তাআলার সন্তুষ্টি হিসাব করে চালচলন করতে হবে। যেমন মনে করেন আপনি অন্য একজনকে খারাপ ভাবছেন, কিন্তু এই খারাপটা কিন্তু আপনার সন্তানের ভিতরে আসতে পারে। অন্য একটি সন্তানের সাথে আপনি হিংসা করছেন, এই হিংসাটা আপনার হিংসার কারণে ক্ষতিটা কিন্তু আপনার সন্তানেরও হইতে পারে। মনে করেন আপনি অন্য একজন সন্তানের মানে গীবত করছেন, ওই গীবতওয়ালা কাজটা আপনার দ্বারাও হইতে পারে বা অন্য কারো গীবত করলেন। এই জন্য অন্যকে কখনোই খারাপ জানবেন না, সে যেভাবে হোক, তার কাজটি খারাপ, যদি কাজ খারাপ হয়ে থাকে কাজটি খারাপ কিন্তু মানুষ ভালো, সে যদি হইতে পারে এরকম। আমিও এখন ভালো আছি, একটা সময় খারাপ কাজের মাধ্যমে আমি খারাপ, আল্লাহ হেফাজত করুক। আবার অমুক ব্যক্তি খারাপ আছে, সেও এখন খারাপ আছে, কিন্তু মৃত্যুর আগে তওবা করে সে ভালো হয়ে যেতে পারে। অতএব কাউকে ঘৃণা করা এটা কখনোই যাবে না, এটা নিজের সন্তানের ভালোর জন্য অবশ্যই জরুরি। কাউকে ঘৃণা করবেন না, তবে কার সাথে সে মিশতেছে, খারাপ সঙ্গী, হ্যাঁ, তাদের সাথে মিশতে দেবেন না, খারাপ চালচলনের সাথে মিশতে দেবেন না, কোনো গালিগালাজ পরিবেশে তাকে বৃদ্ধি করবেন না। অর্থাৎ পরিবেশটা নিশ্চিত করবেন, আপনার পরিবেশটা যেন ঠিক থাকে। সেই পড়ালেখার পরিবেশমুখী একটা পড়ালেখামুখী একটা পরিবেশ থাকে, হ্যাঁ, উত্তম চরিত্র থাকার একটা পরিবেশ থাকতে হবে। এই পরিবেশটা আপনি সুন্দর করেন, আপনার সন্তান অটোমেটিকলি ভালো থাকবে। সন্তানকে মানুষ করার জন্য টেনশনের কিছু নাই, দোয়া করেন, তবে সতর্কতার অনেক কাজ আছে, পেরেশানির কিছু নাই। আর আবেগ দেখাতে যাবেন না, হায় কিছু পারল না। আমি এখনো বিশ্বাস করি একজন ছেলে মনে করেন তার বয়স 10 বছর 12 বছর, অনেক উপরে ক্লাসে উঠে গেছে, কিচ্ছু পারে না, আমি বিশ্বাস করি সে ওইখান থেকেও শুরু করতে পারে। এরকম একটা সময় আসছে, কিছু ছেলেদের এরকম থাকে, কিছু বয়সের কারণে দেখা যায় সে একটু চঞ্চলতা কম, সে আস্তে আস্তে ওঠে। কিন্তু আপনার তো আবেগ, আপনি তাকে একেবারে টাইনে উঠে নেবেন না, আপনি ধৈর্য ধরেন। যারা একটু চুপচাপ থাকে তাদের বিষয় বিশেষ করে আপনি একটু ধৈর্য ধরেন। আবার যারা একটু চঞ্চল থাকে তাদের কিন্তু পড়া আদায় করা যায়, আপনি তাদেরকে আবার বসে রাখবেন। তাদেরকে এই চঞ্চলগিরি করতে দিলে আপনি ধরা খেয়ে যাবেন, তাহলে আপনাকে বেঁচে খেতে হবে। এই জন্য সঠিক মাত্রায় থাকবেন, বিষয়গুলো এলোমেলো আমি গুছিয়ে লেখার জায়গায় যেখানে লিখছি সেখানে লিখে রাখছি গুছিয়ে, কিন্তু এখন এলোমেলোভাবে এখান থেকে অনেক কথাই বলছি। শুনলে, সম্পূর্ণ ভিডিওটি শুনলে আশা করি উপকৃত হবেন। আর সেই বিষয়গুলো আপনি সহজে, মৌলিক কথাগুলো আমি এখন বলে দিচ্ছি। অমনোযোগিতার কারণ আপনি তাকে মান দেন না, সন্তানকে মান দিবেন, উৎসাহ দেবেন, উদ্দীপনা দিবেন, হ্যাঁ, স্বাস্থ্যগত হিসাব রাখবেন সবসময়, হ্যাঁ, এমন খাবার খাওয়াবেন না যেটা স্বাস্থ্যের ক্ষতি হয়। খাবারের দিকে খুব সতর্ক থাকবেন, শাক পাতা সবুজ, অর্থাৎ ব্রেনের চর্চা করবেন, হ্যাঁ, সবুজ শাক পাতা এগুলো খাওয়ার চেষ্টা করবেন। কখনোই কোনো সময় আবেগ রাখবেন না। আবেগ যারা রাখে তারা কখনোই ভালো কিছু করতে পারে না। আবেগ রাখবেন না, কখনোই সন্তানের ব্রেন পরিচর্যা বাহিরে থাকবেন না। সন্তানকে বেড়া দিয়ে রাখবেন, সন্তানকে সবসময় অর্থাৎ সিকিউরিটি দিয়ে রাখবেন, নিয়ন্ত্রণে রাখবেন। আপনি একজন কমান্ডার, আপনার কমান্ড সে মানতে পারবে, কমান্ডার আপনার কমান্ড সে মানবে, এরকম হবে না। এরকম না যেন আপনার কমান্ড মানে না, এরকম যেন না হয় যে সে আপনার কমান্ড মানে না, এরকম যেন কখনোই না। আপনার যেন কমান্ড মানে, সেই যোগ্যতা আপনার রাখতে হবে, সেই ধারাও আপনার রাখতে হবে, সেই পর্যায়ে আপনাকে তৈরি হতে হবে, সেই লেভেলে আপনাকে থাকতে হবে। সে যেন আপনাকে, আপনার সন্তান যেন আপনাকে মানে, আপনার ছাত্র যেন আপনাকে মানে, সেই মান, সেই গায়রত, সেই মর্যাদা আপনাকে ধরে রাখতে হবে। তারপরে পরিচর্যা করে আপনি এই গাছটাকে, আপনার সন্তানকে যখন একটু বয়সে উঠিয়ে দেবেন, তখন দেখবেন যে আপনার এত প্যারা নিতে হবে না, সে সঠিক ধারাই থাকে। হ্যাঁ, একটা সময় যখন বড় হবে তখন কিন্তু আর ওই যে সিকিউরিটি দেওয়া দরকার হবে না, সে নিজেই বুঝে নেবে। হ্যাঁ, তখন একটা সময় এই গাছ থেকে ফল হবে, ফুল হবে, হ্যাঁ, ফুল হবে, ফল হবে, উপকৃত হবে, সে নিজেও উপকৃত হবে, অন্যকে উপকৃত করতে পারবে। তো আবার কিছু কিছু গাছ হচ্ছে পরিচর্যা করছেন, অনেক কিছু করছেন, ফল দেয় না, আফসোস হওয়ার কিছু নেই, আফসোস করার কিছুই নেই। এখানে দেয় না, এটা আল্লাহর হিসাব, কারণ কোন গাছে ফল হবে হবে না সেটা আল্লাহ ভালো জানবে।
তো আপনার সন্তান অনেক চেষ্টা করছেন, হয় নাই, সেটা নিয়ে আপনি আফসোস করার কিছু নেই। আপনার চেষ্টা আপনি করছেন, এখানে এত আবেগী হওয়ার কিছু নাই যে আপনাকে ডাক্তার, আপনার সন্তান ডাক্তার হইল না কেন, এখন জীবনের সব শেষ, এখানে আফসোস হওয়ার। আর ডাক্তার ইঞ্জিনিয়ার এটা তো হলো আখিরাতমুখী কথা, যে এগুলিয়াত কী লাভ? আপনার সন্তান মাদ্রাসায় পড়াইছেন, আলেম হলো, এখন সে মনে করেন জীবনে একেবারে আপনার টার্গেট হলো ভালো বক্তা বানানো, আপনার টার্গেট অনুযায়ী, যদিও এটা কোনো টার্গেট না, আপনার টার্গেট না ভালো বক্তা বানানো, কিন্তু আপনার সন্তান ভালো বক্তা হয় নাই, মানে আপনি জীবন শেষ না, এটা কখনোই করবেন না আপনার। আর এই যে টার্গেট নির্ধারণ করা, বিশেষ করে মাদ্রাসায় যারা করে, হাফেজ বানাবো, তার পিছে আমি নামাজ পড়বো, মনের শান্তি হবে, একেবারে মানে যারা বলে একটু কি বলে খেসরা মার্কা নিয়ত। আমার সন্তান কি হবে? হাফেজ হবে, তার পিছনে আমি নামাজ পড়বো, আত্মাটা শান্তি পাবে। এই যে একটা চিন্তা, এগুলা কখনো করবেন না। হাফেজ বানাবো আল্লাহর নিয়ত, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। সে নিজে তেলাওয়াত করবে, তেলাওয়াত করে সওয়াব পাবে, যেই সওয়াব হবে তার একটা অংশ আমি পাবো, এটা। তারপরে কি অনেকে আলেম বানান, বক্তা হবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে যাবে, বিশাল সুরের অনেক তার অনুসারী হবে, হ্যাঁ, এরকম একটা চিন্তা নিয়ে বক্তা মানে মাদ্রাসা পড়ায়, বলেই হলে হুজুর আমি অমুক হুজুরের মতো বলবো, বানাবো আমার ছেলে, আমার জীবনের একটা টার্গেট। একেবারে তখন মনে মনে হাসি, সবসময় তো সবাই সব কথা বলা যায় না, তার আবেগ, কিছু মানুষের আবেগেরও ধরে রাখতে হয়, পরিস্থিতির কারণে শ্রদ্ধা করতে হয় আবেগকে, কিন্তু সঠিক বিচারে এই আবেগ টাবেগ এগুলা কোনো কাজ নেই। নিয়তকে পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আলেম হবে এই কারণে কোরআন হাদিস বুঝবো, কোরআন হাদিস পড়ে শরিয়াতকে জানবো, নিজে আমল করব, মানুষের ভিতরে যারা দিনের ভিতরে নাই, বিপদে আছে, তাদেরকে আমরা যথাসাধ্য আমি তাদেরকে দাওয়াত দিয়ে জান্নাতের পথে আনবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো, পরকালে জান্নাত পাবো। এই টার্গেট এটাই, পরকালে শান্তিতে থাকা। তো এই কাজগুলোকে আপনার নিয়তকে পরিশুদ্ধ করে আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। হ্যাঁ, আপনি ইলমে দ্বীন শেখানোর পরে ডাক্তার বানাইতে চান বানান, তবে নবীজির আদর্শ, মুসলমানদের আদর্শ, মুসলমানিত্ব কোরআন সুন্নাহের ভিতরে রেখে আপনি তারপরে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই মূল আদর্শ ঠিক না রেখে আপনার সন্তান ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারে না, এমন ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার নাই। আপনার সন্তান যেই মেধায় যেভাবে গড়ে ওঠা, কিন্তু কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারবে, ইলমে দ্বীন বুঝতে পারবে, হ্যাঁ, কোরআন সুন্নাহ কোন আলেম কতটুকু, আসলে এখনকার তো ফিতনার জমানা, লেবাসদারিও অনেকে দিনের নামে বিধর্মীর দিন শেখায়, দিনের নামে বেদিন শেখায়। এখন আসলে কি দিন শিখালো না বেদিন শেখালো, এটা বোঝার জন্য আলেম হওয়া জরুরি, ততটুকু আলেম হওয়া অন্তত জরুরি। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। ডাক্তার হন সমস্যা নাই, কিন্তু কে আপনাকে দিন শিখালো আর কে দিনের নামে বেদিনগিরি শিখালো, সেটাকেও আপনাকে বোঝার মতো আলেম যতটুকু হওয়া দরকার ততটুকু হওয়া আপনার জন্য জরুরি। এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু কেউ আপনাকে দিনের নামে আসলে বেদিন শিখালো কিনা সেটা বোঝার, মন মগজ তৈরি করার মতো জ্ঞান কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার হলো কিনা, ততটুকু পর্যন্ত আপনি সোহবাত গ্রহণ করেন, আলেম হন, অধ্যয়ন করেন, তারপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নেই। কিন্তু মেধাভিত্তিক হিসাব আমাদের এখনকার অনেক আলোচনায় মানে সিলেবাস ভিত্তিক এরকম না, যে মানসম্মত সিলেবাস কোনটা, যেখানে আমাদের জীবনের মৌলিক চাহিদায় জান্নাতি হয়, সুখী হয়। এখন সেটা স্কুল হোক, যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তার ভিতরে ওই জ্ঞানগুলো থাকবে, সিলেবাসের ভিতরে সেই পড়াগুলো থাকবে, কিন্তু সেটা নাই। এখানে এটা হলো ব্যর্থতা আমাদের বর্তমান সময়ের পরিস্থিতির আলোকে। তো সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি, কলেজ, বিদ্যালয় এর আরবিক মাদ্রাসা, তো বাংলায় বলে বিদ্যালয়, ইংলিশে বলে স্কুল, আরবিতে বলে মাদ্রাসা। তাহলে সব তো একই, কিন্তু আমরা এখন পারিভাষিক হিসেবে বাংলাদেশে ধরে নিছি, মাদ্রাসা মানে হলো কোরআন হাদিস শেখাবে, স্কুল মানে হলো বাংলা ইংরেজি শেখাবে, কোরআন হাদিস থাকবে না।
এটা একটা ভুল থিম, এটা হলো ভুল চিন্তা। স্কুলেও কোরআন যেরকম কোরআন সুন্নাহ সব কিছুর চর্চা হবে, হ্যাঁ, মাদ্রাসাও সেগুলো থাকবে, সম্পূর্ণ মেধাভিত্তিক চর্চা। হ্যাঁ, সব জায়গায় লেবাস ঠিক থাকবে, এটা হলো মূল ভিত্তির কথা। সব জায়গায় আমরা মুসলমানের আদর্শ লেবাস ঠিক থাকবে, হয়তো পাগড়ি না থাকবে, টুপি থাকবে, হ্যাঁ, অন্তত মুসলমানের লেবাসটা ঠিক থাকবে। কেন আমরা বিধর্মীদের চালচলন অনুসরণ করব? এই জন্য আমাদের লেখাপড়ার ধরন থাকবে, সিলেবাস থাকবে, কোরআন হাদিস থাকবে, সুন্নাহ থাকবে, হ্যাঁ, তারপরে গিয়ে যে কোরআন হাদিসে মুহাদ্দিস হবে, তারপরে তার জন্য আরবি কয়াত থাকবে, উচ্চতর শিক্ষার ব্যবস্থা, সেটা পাশ করে যাবে। কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত প্রত্যেকের জন্য বাধ্যতামূলক কোরআন সুন্নাহ থাকবে। তারপরে থাকবে কি, প্রত্যেক বয়স ভিত্তিক স্বাস্থ্যগত শিক্ষা থাকবে, হ্যাঁ, কারিকুলাম, যেমন পড়ালেখা করে যেন কেউ অলস না থাকে, যে কোনো কিছু কর্ম করে খেতে পারে, হ্যাঁ, সব কিছু মোটামুটি কিছুটা জ্ঞান যেন তার ভিতরে প্রাথমিক ধারণার জ্ঞান থাকে। অনেক আছে এমন পড়ালেখা করে, সারাদিন পড়ালেখাই করে, জীবনে খালি চাকরি ছাড়া আর কোনো কাজ করতে পারে না। চাকরি না করলে সে একেবারে বেকার, খাইতে পারে না, না খেয়ে থাকতে হয়। কতটা কঠিন জিন্দেগি। 25 বছর 20 বছর ধরে সে পড়ালেখা করলো, এখন শুধু পড়ালেখাই করছে, এখন চাকরি পাইতেছে না, এখন আর কোনো কাজ করতে পারে না। এই জন্য পড়ালেখার ভিতরে এমন কিছু সিলেবাস থাকবে, স্বাস্থ্যগত বিষয়ে কিছু সিলেবাস থাকবে, টিপস থাকবে, হ্যাঁ, ইলেকট্রনিক্স বিষয়ে কিছু টিপস থাকবে, এমন কিছু সাবজেক্ট থাকতে হবে। তারপরে কৃষি বিষয়, বিশেষ করে কৃষিকে বেশি গুরুত্ব দিতে হবে। কৃষি বিষয় প্রত্যেক ক্লাসে থাকা দরকার, বয়স ভিত্তিক হিসাব করে প্রত্যেক ক্লাসে এগুলো থাকা দরকার। এই যে একটা কারিকুলাম, মেকানিজম, এগুলো আমাদের দেশে নেই। তারপরে আরেকটা বিষয়, যে বিষয়টা ভুলে গেছি, সেটা হলো বয়স ভিত্তিক আমাদেরকে হিসাব করতে হবে। অনেকে বয়স কম, চাপাইয়া দেয় বেশি, আবেগ বেশি, চাই বেশি, এগুলো দরকার না, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বারায় সঠিকভাবে আমাদের সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা যেন সঠিকভাবে সঠিক বিষয় মানুষকে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসলে আফসোসের বিষয়, অনেকেই সব কিছু প্রতিষ্ঠান বা যেটাই আছে, নিজের সন্তান, পরিবার সব কিছুই আছে, কিন্তু সঠিকভাবে নাই। আবেগকে এত প্রাধান্য আমরা দেই, যে আবেগের জাতাকলে আমরা সঠিকটাকে মাইনেই নিতে পারি না, এমন কঠিন অবস্থা, সব আবেগের উপরে চাপা বেড়ে যায়। এই জন্য ফরমালিনযুক্ত খাবার যেরকম, ফল যেরকম দেখতে তাজা, আসলে বিষ, ঠিক আবেগযুক্ত পড়ালেখা, আবেগ, সার্টিফিকেট সব ওই ফরমালিনযুক্ত বিষের মতো, খাবারের, ফলের মতো। মানে দেখতে খুব চাকচিক্য, খুব সুন্দর, সার্টিফিকেট অনেক, আসলে মেধা শূন্য, নাই কিছু জানার জন্য, কিছু কিন্তু সার্টিফিকেট আছে, A+, গোল্ডেন A+, এই হয়েছে, সে হয়েছে, অথচ একটা শব্দ বানান করতে পারে না ঠিক মতো, তাহলে আসলে মান নেই। এটা হলো ফরমালিনযুক্ত সার্টিফিকেট। এই ফরমালিনযুক্ত সার্টিফিকেট দরকার না, প্রকৃত জ্ঞান অর্জন থাকবে। হ্যাঁ, আপনারা ওই যে রোল খুঁজবেন না, গ্রেড খুঁজবেন, পড়ালেখার মান খুঁজবেন, হ্যাঁ, ক্লাস ভিত্তিক তার সঠিক জ্ঞান অর্জন হলো কিনা। এই জন্য আমার দেখা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যেই বইগুলো আছে, আমি অনেকভাবে গবেষণা করে দেখছি, অনেক বোর্ড, অনেক বিষয়, সব কিছু গবেষণা করে দেখছি যে আসলে আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যেই কিতাবগুলো আছে ক্লাস ভিত্তিক, এই কিতাবগুলো খুবই ভালো মানের, মেধা এবং বয়স ভিত্তিক হিসাব করেই সবগুলো ম্যানেজমেন্ট করা, খুবই সুন্দর। এরা এই আলোকে যদি আমরা সন্তানদেরকে পড়াইতে পারি, তাহলে এটা আসলে আমাদের জন্য খুবই কল্যাণকর। এবং এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের টিচার ট্রেনিংটাও আমার খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা এই ধারাগুলোকে সমাজে সব জায়গায় বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সিলেবাস সবার কল্যাণার্থে, এগুলা সবাই গ্রহণ করলে আমি মনে করি উপকৃত হব। আল্লাহ তাআলা সবাইকে এইগুলো গ্রহণ করার তৌফিক দান করুক।